হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অন্তরীকরণ রিটেন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অন্তরীকরণ এটা কিন্তু বেশ বড় একটা চ্যাপ্টার। তো এখান থেকে একটা রিটেন আসার সম্ভাবনা অনেক বেশি। আর আমাদের লাইভ ক্লাসে কিন্তু আমরা 4টা ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করছি। আমাদের যত কনসেপ্ট আছে সবকিছু আমাদের লাইভ ক্লাসেই শেষ। আজকে আমরা ওই কনসেপ্টগুলোর কিছু অ্যাপ্লিকেশন যেগুলো রিটেনে আসতে পারে, একটু বড় অঙ্ক, ওইগুলো দেখব। ঠিক আছে, আমাদের যা কনসেপ্ট আজকে আমরা যেগুলো দেখাবো সবকিছুই কিন্তু আমরা লাইভ ক্লাসে কভার করে ফেলছি। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। তো আমাদের অন্তরীকরণের 4টা টপিক আমি তোমাদের দেখাইছিলাম: লিমিট, অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, অন্তরীকরণের প্রয়োগ। তো এই 4টা থেকেই রিটেনে আসার সম্ভাবনা বেশ। ওকে, তো আমরা এখন রিটেনে আসতে পারি এরকম কিছু অঙ্ক দেখব। কনসেপ্ট কিন্তু আমরা লিমিটের ক্লাসে লিমিটের কনসেপ্ট পড়াই দিছি, সব কনসেপ্ট, এর বাইরের কিছু নাই। অন্তরীকরণ কেমনে করতে হয় আমরা সব দেখছি, সব রকম ফাংশনের অন্তরীকরণ কিভাবে করতে হয় দেখছি, কিন্তু পর্যায়ক্রমিক অন্তরীকরণে শিখছি, অন্তরীকরণের প্রয়োগও শিখছি। ঠিক আছে, এবার এই কনসেপ্টগুলো থেকে রিটেনের কি কি অঙ্ক আসতে পারে আমরা একটু দেখি। প্রথমত লিমিটের সব কনসেপ্ট আমরা পড়ছি, ওই কনসেপ্টেরই কিছু অঙ্ক যেগুলো রিটেনে আসতে পারে আমরা একটু দেখি। 4 সূত্র আর ত্রিকোণমিতি, 4 সূত্রের এক টাইপ পড়ছিলাম না, ওই যে sin x by x tan x by x, তাই তো ওই রিলেটেড আমাদের প্রথম অঙ্ক, এটা কিন্তু রিটেনে আসতে পারে। দেখো কি বলছে, লিমিট x টেন্ডস টু 0, এটার ভ্যালু বলো তো কি হবে, বলো তো লিমিট x টেন্ডস টু 0 x by sin x ইন্টু cos x প্লাস cos 2x। বলো তো এখানে অনির্ণেয় আকৃতি আসতেছে কার জন্য? x এর জায়গায় যদি 0 বসাও, 0/0 আসতেছে, কিন্তু এর কারণে অনির্ণেয় আকৃতি আসতেছে। পরের যেই জন, ওর কারণে কি কোনো অনির্ণেয় আকৃতি আসতেছে? এখানে x এর জায়গায় 0 বসায় দেখো, আসতেছে না, কিন্তু এর কারণে অনির্ণেয় আসতেছে। কিন্তু এটা তো একটা ফর্মুলা, এটার ভ্যালু কত আমরা কিন্তু দেখছি, এটার ভ্যালু কত 1। তাহলে এটার ভ্যালু কত 1 ইন্টু এখানে যদি 0 বসাও কোনো অনির্ণেয় আকৃতি আসতেছে না, cos 0 এর ভ্যালু 1 প্লাস 1। তাহলে আমাদের অ্যান্সার কত? 2। তাহলে আমাদের অ্যান্সার কত? 2। সবাই কি বুঝতে পারলাম? আমাকে বলো তো, সবাই কি বুঝতে পারলাম? তারপরেরটা দেখো, x এর জায়গায় যদি 0 বসাও, 0 মাইনাস, দেখো x এর জায়গায় 0 বসালে 1 - 1 বাই 1 - 1, 0/0 আসে। তো এটা কেমনে সলভ করবো আমাকে বলো তো? উপরে cos c - cos d এর ফর্মুলা যায় না, তাই তো? cos c - cos d এর ফর্মুলা যদি ভাঙাও কি হয় আমাকে বলো? 2 sin c plus d by 2, 2 sin c plus d, 7 কত 16, 16/2 কত 8, 2 sin c plus d by 2 sin d minus c by 2। আর নিচে কি হয় আমাকে বলো তো? একই ফর্মুলা, 2 sin c plus d by 2, 5 আর 3 8, 2 দিয়ে ভাগ করলে কত 4x sin d minus c by 2। বুঝতে পারলাম? তাহলে দেখো তো 2 2 কাটা যায়, sin x কাটা, আমাদের পরে থাকে কি 8x by sin 4x না? আমরা কিন্তু এমসিকিউতে আসলে ধুপ করে এটার অ্যান্সার লিখে দিতে পারতাম, কত 8/4, 8/4। আমাকে এখানে লেখা যাবে না, আমাকে যেটা করতে হবে একটু মনে করে দেখো তো। এমসিকিউ আসলে আমি কিন্তু ডিরেক্ট জানি, কিন্তু রিটেনে আসলে জানি কি করতে হয়। উপরে sin 8x, নিচে sin 4x। ফর্মুলা ভাঙার জন্য লব আর হরকে আমি x দিয়ে ভাগ করব, তাই না? এই যে দেখো sin 8x by x আর নিচে sin 4x by x, তাই না? আমাকে বলো তো, সবাই বুঝতে পারছো? বুঝতে পারছো তো? আচ্ছা, এটা কি একটা ফর্মুলা না? তুমি যদি পারফেক্টলি ফর্মুলা ভাঙাইতে চাও, এখানে একটা 8x দিবা, উপরে একটা 8 দিয়ে গুণ, এখানে একটা 4 দিবা, এখানে একটা 4 দিয়ে গুণ। তাহলে আমাদের অ্যান্সার কত হয় বলো তো? এইটার ভ্যালু 1 × 8, 1 × 4। তাহলে আমাদের অ্যান্সার কি 1 × 8 by 1 × 4। আমাদের অ্যান্সার হচ্ছে 2। বুঝতে পারলাম? এটা হচ্ছে পুরো রিটেন প্রসেস, ঠিক আছে। এরপরেরটা বলো তো কি হবে? x এর জায়গায় যদি 0 বসাও কি হয়? 0/0 না? মেইন কালপ্রিট কে আমাকে বলো তো? নিচের এক্সটা, ওর কারণেই কিন্তু অনির্ণেয় আসতেছে, ওর কারণেই নিচের 0টা আসতেছে। তো এই নিচের এক্সটাকে সরান লাগবে লিমিটের ফর্মুলার সাহায্যে। লিমিটের কোন ফর্মুলায় নিচে এক্স আছে? আমাদের ওই যে 4টা ফর্মুলা, তাই না? নিচে 2টা এক্স আছে, তাহলে উপরে কোনোভাবে আমাকে 2টা সাইন বা 2টা ট্যান, ওই 4টা ফর্মুলার উপরে যেই 4টা ফাংশন ছিল, ওই ফাংশনগুলো আনতে হবে না কোনোভাবে? আমি কি আনতে পারি?
দেখো তো cos c minus cos d এর ফর্মুলা যদি ভাঙাও, লিমিট x টেন্ডস টু 0, উপরে কি হয় আমাকে বলো, 2 sin c plus d by 2, 2 এর 3 কত 5, 2 sin c plus d by 2 sin d minus c by 2 divided by x square। এবার বলো তো তাহলে এইটার অ্যান্সার কি হবে? এমসিকিউ তে আসলে কিন্তু ধুপধাপ সমাধান করে ফেলতে পারি, রিটেনে আসলে আরেকটু ডিটেলসে লিখতে হবে। 2টা বাইরে চলে আসবে, লিমিট x টেন্ডস টু 0, উপরে কত আমাকে বলো তো, sin 5x by 2, sin 5x by 2, নিচে x স্কয়ার না, ওই x স্কয়ারের একটা x আমি এখানে লিখলাম, x স্কয়ারের একটা x আমি এখানে লিখলাম, ইনটু sin x by 2, আরেকটা x আমি এখানে লিখলাম, আরেকটা x আমি এখানে লিখলাম। বুঝতে পারলাম? এখন আমাকে বলো তো এইটার অ্যান্সার কত? 5/2। তুমি সরাসরি লিখে দিলেও হবে। তুমি যদি সরাসরি লিখতে না চাও, ভেঙে ভেঙে লিখতে চাও, তাহলে যেটা করবা পরের লাইনে একটু ডিটেলসে ভেঙে করবা। কিভাবে আমি দেখাচ্ছি, কিভাবে আমি দেখাচ্ছি। দেখো সাইনের মধ্যে কত 5x/2 না, তাহলে নিচেও 5x/2 আনতে হবে। আনলাম, তাহলে একটা 5/2 এক্সট্রা গুণ করছি না, উপরে একটা 5/2 এক্সট্রা গুণ হবে। ঠিক আছে, সাইনের মধ্যে কি x/2, তাহলে এখানেও x/2 আনতে হবে, উপরে একটা হাফ গুণ করতে হবে। বুঝছো? এখন লিমিট এইটার আগে আনলে এটার ভ্যালু কত 1 হবে, আবার লিমিট এইটার আগে আনলে এটার ভ্যালুও 1 হবে, এটার ভ্যালুও 1 হবে, তাই না? তাহলে বলো তো আমাদের অ্যান্সার কি দাঁড়ালো? 2 × 5/2, এটার ভ্যালু তো 1 × হাফ, তাহলে আমাদের অ্যান্সার কি 5/2। আমাদের অ্যান্সার কি 5/2। তো এই ত্রিকোণমিতিক যে টাইপটা আছে লিমিটের সাথে, এটা রিটেনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমরা আরো একটা অঙ্ক দেখি, খেয়াল করো, সেম কাহিনী। x এর জায়গায় যদি 0 বসাও, 0/0 আসতেছে না, 0/0 কার কারণে আসতেছে? নিচের x স্কয়ার। এই নিচের x স্কয়ারটাকে সরাইতে হবে। নিচে যে x স্কয়ারকে সরানোর উপায় কি আমাকে বলো তো? ত্রিকোণমিতিক দুইটা ফর্মুলাই আছে, যেটার নিচে x, sin x/x tan x/x = 1, তাই না? লিমিটের এই দুইটা ফর্মুলা আছে, দুইটা x স্কয়ার আছে। এই দুইটা x কে সরানোর জন্য আমার কি হয় দুইটা সাইন লাগবে, না হয় দুইটা ট্যান লাগবে, না হয় একটা সাইন একটা ট্যান লাগবে। বুঝছো? তো কিভাবে করব? cos আছে, cos থেকে তো ট্যানে যাওয়া কঠিন, আমি একটু সাইনে যাওয়ার চেষ্টা করি। লিমিট x টেন্ডস টু 0, নিচে x স্কয়ার। খেয়াল করো তো এই 1 আর প্লাস cos 2x মিলে কি হয় আমাকে বলো তো? -2 cos x, এটার মতোই থাকলো। এই দুইটা মিলে আমাকে বলো তো কি হয়? 2 cos স্কয়ার x না? 2 cos স্কয়ার x। আচ্ছা, আমার লাগবে কিন্তু উপরে দুইটা সাইন, না হলে দুইটা ট্যান, না হলে একটা সাইন একটা ট্যান। কিভাবে আনা যায় আমাকে বলো তো? কিচ্ছু যদি না পারো তাহলে লাপিতাল অ্যাপ্লাই করবা। বুঝছো? রিটেনেও লাপিতাল অ্যাপ্লাই করা যায়, লাপিতাল অ্যাপ্লাই করে দেবা যদি কিছু না মনে থাকে। এবার দেখো তো উপর থেকে -2 cos x কমন যায় না? ও কিন্তু নিরীহ, ওর কারণে x এর জায়গায় 0 বসালে ও কিন্তু কোনো অনির্ণয় আকৃতি আসতেছে না, -2 আসতেছে। আর কি থাকে? 1 - cos x বাই x স্কয়ার। এইটা দেখেই তোমার খুশি হয়ে যাওয়া উচিত যে 1 - cos x, এখান থেকে তুমি 2 sin স্কয়ার x/2 আনতে পারো না, ফর্মুলা, ত্রিকোণমিতির ফর্মুলা। বুঝছো? তাহলে লিমিট x টেন্ডস টু 0, -2 cos x, ও কোনো ঝামেলা করতেছে না, ওকে ওর মতো বসায় দিছো। 1 - cos x, এটার পরিবর্তে লিখতে পারো 2 sin স্কয়ার x/2, আর নিচে কত? x স্কয়ার, নিচে কত? x স্কয়ার। এখন তুমি কিন্তু জানো কি হবে, লিমিট x টেন্ডস টু 0, -2 cos x আর ওখানে 2, তাহলে -4 cos x, -4 cos x ইন্টু উপরে কত? sin x/2, নিচে x তার হোল স্কয়ার। ব্যাপারটা এরকম না? বলো ব্যাপারটা এরকম না? এই যে এই টুটা তো আগে নিয়ে আসছি, sin স্কয়ার x/2 বাই x স্কয়ার, sin x/2 বাই x তার হোল স্কয়ার। বুঝছে? এইবার ভেতরে x/2 আছে সাইনের ভেতরে, তাহলে নিচেও কি x/2 থাকার কথা না? তাহলে নিচেও দিলাম। এটা কিন্তু স্কয়ারের ভেতরে দিছো, স্কয়ারের ভেতরে এখানে হাফ দিয়ে গুণ করছো, তাহলে উপরেও কি হাফ দিয়ে গুণ করার কথা, কিন্তু স্কয়ারের ভেতরে, তাহলে 1/4 দিয়ে গুণ করবা। বুঝছো? এইবার দেখো আমাদের কিন্তু অনির্ণয় আকৃতি চলে গেছে এবং ফর্মুলা চলে আসছে। লিমিট x টেন্ডস টু 0, এখানে x এর জায়গায় যদি 0 বসাও, -4 cos 0, এটার ভ্যালু -4। x এর ভ্যালু যদি 0 বসাও, এই যে এটার ভেতরে নিয়ে আসো, একটা ফর্মুলা না, sin x/2 বাই x/2, এটার ভ্যালু কত? 1, আর ওখানে কত? 1/4।
4। তাহলে আমাদের অ্যান্সার কত? -1। আমাদের অ্যান্সার কত? -1। সবাই বুঝতে পারলাম? আমাকে বলো, সবাই কি বুঝতে পারলাম? আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। খেয়াল করো তো, লিমিট x টেন্ডস টু π/2, x টেন্ডস টু 0 না, কিন্তু ত্রিকোণমিতির যত ফর্মুলা আছে সবগুলোর মধ্যেই কিন্তু আমাদের যেই কোণ বা x সেটা টেন্ডস টু 0 হয়। এখানে x টেন্ডস টু π/2 দিছে এবং π/2 মাইনাস x, খেয়াল করছো? π/2 মাইনাস x। আচ্ছা, x যদি টেন্ডস টু π/2 হয় তাহলে π/2 মাইনাস x এইটা টেন্ডস টু 0 হয় না? আমাকে বলো, আমাকে বলো, x যদি টেন্ডস টু π/2 হয় তাহলে x মাইনাস π/2 এটাও শূন্যের কাছাকাছি, আর π/2 মাইনাস x এটাও শূন্যের কাছাকাছি। বুঝছো? তাহলে এইটা আসলে আমাদের যে ত্রিকোণমিতিক লিমিটের ফর্মুলা সেখানকার যে x কোণের মতো, তাই না? তাহলে এই জিনিসটাকে আমি মনে মনে থিটা ধরে নিই, এই জিনিসটাকে আমি মনে মনে থিটা ধরে নিই, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে তুমি যদি মনে মনে থিটা ধরো তাহলে বলো তো, লিমিট থিটা টেন্ডস টু 0, নিচে কি? থিটার স্কোয়ার। সবগুলোকেই কিন্তু থিটাতে নিয়ে যাচ্ছ। এটার ভ্যালু থিটা হলে আমাকে বলো তো x এর ভ্যালু কত? π/2 মাইনাস x, এটার ভ্যালু থিটা। তাহলে x এর ভ্যালু কত? π/2 মাইনাস থিটা। x এর ভ্যালু কত? π/2 মাইনাস থিটা। তাহলে 1 মাইনাস সাইন π/2 মাইনাস থিটা। এই যে এখানে 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 বলো, x এর জায়গায় যদি π/2 মাইনাস থিটা বসাও, সাইন π/2 মাইনাস থিটা cos থিটা হয়ে যাবে না? আমাকে বলো, cos থিটাই তো হয়ে যাবে। তাহলে উপরে কি থাকতেছে? 1 মাইনাস cos থিটা। এইটা এখন সমাধান করা তোমাদের কাছে বাচ্চাদের কাজ। নিচে দুইটা থিটা আছে, মানে দুইটা x এর মতো আছে, তাহলে উপরে দুইটা সাইন আনা লাগবে, বা দুইটা ট্যান, বা একটা সাইন একটা ট্যান, দুইটা সাইন আনা যায়? আমাকে বলো তো, লিমিট থিটা টেন্ডস টু 0 টু সাইন স্কোয়ার থিটা বাই 2 বাই থিটা স্কোয়ার। এখন এইটার অ্যান্সার তো সবাই জানো, তাই না? আমাকে বলো, দুইটা বাইরে নিয়ে আসো, দুইটা বাইরে নিয়ে আসো। লিমিট থিটা টেন্ডস টু 0 কি থাকে? সাইন স্কোয়ার থিটা বাই 2 বাই থিটা স্কোয়ার। কি হয় আমাকে বলো তো? সাইন থিটা বাই 2 বাই থিটা তার হোল স্কোয়ার। লিমিটটা যদি ভেতরে ঢুকে দাও, এটার অ্যান্সার কি? হাফ, তার উপরে স্কোয়ার আছে, হাফ তার স্কোয়ার, তাহলে 2 ইন্টু হাফ তার স্কোয়ার। তাহলে কত হলো আমাকে বলো? কি হলো? হাফ। বুঝতে পারলাম? এটাই হচ্ছে আমাদের উত্তর। এর পরেরটা দেখো, x টেন্ডস টু y। তাহলে x মাইনাস y টেন্ডস টু 0, এরকমই তো কিছু একটা। দেখো নিচে x মাইনাস y কিন্তু আছে, উপরে সাইনের মধ্যে x মাইনাস y আনতে পারলেই হয়, তাই না? আমাকে বলো, বলো বলো, এটাকে যদি থিটা ধরো, এখানে তো থিটা আছেই, সাইনের মধ্যে যদি x মাইনাস y আনতে পারো কোনোভাবে, তাইলেই হয়। সাইনের মধ্যে x মাইনাস y আনার উপায় কি? দেখে কিন্তু বোঝা যাচ্ছে, লিমিট x টেন্ডস টু y, একটা ফর্মুলা আছে না, 2 সাইন x মাইনাস y বাই 2 cos x প্লাস y বাই 2। বুঝছ সবাই? সবাই? আর নিচে কি? x মাইনাস y, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, x টেন্ডস টু y, তার মানে x এর ভ্যালু y, x এর ভ্যালু y তুমি যদি এখানে বসায় দাও, এগুলো কিন্তু কোনো অনির্ণয় আকৃতি না, 2 x টেন্ডস টু y, তার মানে x এর জায়গায় y বসায় দিচ্ছ, তাহলে এখানে কি হয় আমাকে বলো তো? তাহলে এখানে কি হয়? 2 cos y প্লাস y বাই 2, মানে y ইন্টু ওদিকে কি থাকে আমাকে বলো তো? লিমিট x টেন্ডস টু y, এটার পরিবর্তে আমি x মাইনাস y টেন্ডস টু 0 লিখতে পারি। আর ওদিকে কি থাকে? সাইন x মাইনাস y বাই 2 বাই x মাইনাস y, তাই না? x মাইনাস y কে মনে মনে থিটা ধরো, লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই 2 বাই থিটা, তাই না? তুমি চাইলে ফর্মুলা ভাঙানোর জন্য একটা 2 দিয়ে ভাগ করলো, তাহলে উপরেও কি একটা হাফ দিয়ে গুণ করতে হবে, তাই না? তাই না? তাই না? তাহলে বলো তো আমাদের অ্যান্সার কি? 2 cos y ইন্টু হাফ। 2 আর হাফ কাটা আমাদের পড়ে থাকে কি? cos y। 2 আর হাফ কাটা আমাদের পড়ে থাকে কি? cos y। বুঝতে পারলাম তো? লিমিট মোটামুটি শেষ। সবগুলা কনসেপ্ট কিন্তু আমরা মেইন ক্লাসেই কভার করছি। ওকে, আমাদের পরবর্তী যেই কনসেপ্টটা সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। এটা বোর্ডে পড়ে আসছো।
তোমাকে একটা ফাংশন দিচ্ছে, ধরো এফ অফ এক্স, এটা যে কোনো কিছু হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে। এই ফাংশনটার মূল নিয়মে অন্তরজ বের করতে বললো, কোন একটা ফাংশন দিয়ে তার মূল নিয়মে অন্তরজ বের করতে বললো। এটা মূলত একটা লিমিট সমাধান করতে দিছে। এই ফাংশনটার মূল নিয়মে অন্তরজের যে ফর্মুলা হচ্ছে ডিডিএক্স অফ এফ অফ এক্স। মূল নিয়মে এটার অন্তরজের ফর্মুলা ইকুয়ালস টু একটা লিমিট সমাধান করা, লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। বুঝছো? এই লিমিটটা সমাধান করলেই কি মূল নিয়মে এই ফাংশনটার অন্তরজ সহগ তুমি পেয়ে যাবা, মূল নিয়মে এই ফাংশনটার অন্তরজ সহগ তুমি পেয়ে যাবা। বোঝা গেল? আমরা একটা এক্সাম্পল করি, খেয়াল করো। মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজ। আচ্ছা, তাহলে আমাকে এফ অফ এক্স এর ভ্যালু কত দেওয়া, আমাকে বলো সাইন এ এক্স। আচ্ছা, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কি হবে? তুমি এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাবা। বুঝছো? এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এ এক্স হলে এফ অফ এক্স প্লাস এইচ এটা কি হবে? আমাকে বলো এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাবা, তাহলে এ এক্স প্লাস এ এইচ। বুঝছো? এক্স এর জায়গায় যদি বসাও এ দিয়ে কিন্তু গুণ হবে পুরোটার সাথে, তাই না? আচ্ছা, তাহলে ডিডিএক্স অফ সাইন এ এক্স, হ্যাঁ, মূল নিয়মে ইকুয়ালস টু কি? একটা ফর্মুলা, লিমিট h টেন্ডস টু 0। তুমি ফর্মুলাটা লিখতেছো, ফর্মুলাটা কত? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, তাই তো? এবার এখানে ভ্যালুগুলা বসাও, তাহলে কি হয়? লিমিট h টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 না কিন্তু, খবরদার। উপরে কত আমাকে বলো তো? সাইন এ এক্স প্লাস এ এইচ মাইনাস সাইন এ এক্স ডিভাইডেড বাই এইচ। বুঝছো? এখন এই লিমিটটা আমাকে সমাধান করতে হবে। এই লিমিটটা কেমনে সমাধান জানি করতে হয়? উপরে নিশ্চিত দেখতে পারতেছো সাইন সি মাইনাস সাইন ডির মতো একটা ফর্মুলা আছে, ভাঙায় দাও। তাহলে কি থাকে আমাকে বলো তো? লিমিট h টেন্ডস টু 0, সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা ভাঙলে কি হয় আমাকে বলো তো? সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা ভাঙাও তো কি হয়? 2 sin c minus d by 2, 2 sin c minus d by 2, তাহলে কি হয়? ah by 2 cos c plus d by 2, c plus d by 2 x plus ah by 2। বুঝতে পারলাম? আর নিচে কি আমাদের h। আচ্ছা, এখন ঝামেলা কে করতেছে? h এর ভ্যালু যদি 0 বসাও, নিচে 0 আসতেছে, এই যে এইটা 0/0 করতেছে, তাই না? আমাকে বলো তো, h এর ভ্যালু যদি 0 বসাও 0/0 আসে, এই বেচারা আর এই বেচারা, তাই না? ও কিন্তু কোনো ঝামেলা করতেছে না, ও কিন্তু নিরীহ, ওরে নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তাহলে আমাদের অ্যান্সার কি হবে খেয়াল করো তো? 2টা বাইরে চলে আসলো, লিমিট h টেন্ডস টু 0, সাইনের মধ্যে ah/2, তাহলে নিচে h আছে, নিচেও আমার h/2 লাগবে, দিলাম h/2, ছিল তো h, তুমি a/2 এক্সট্রা আনছো, তাহলে একটা a/2 দিয়ে উপরেও গুণ করবা, তাই না? আর ওদিকে কি থাকতেছে আমাকে বলো তো? cos x plus ah/2। বুঝতে পারলাম? আমাকে বলো তাহলে এইটার ভ্যালু কত আমাকে বলো তো? এটা একটা ফর্মুলা না? লিমিট h টেন্ডস টু 0 sin x sin h/h, ওরকমই তো। h এর ভ্যালু 0 হলে এটাও 0ই হবে। তাহলে হলুদ বক্সের ভেতরেরটার ভ্যালু কত? 1 ইন্টু a/2 ইন্টু এখানে তুমি যদি h এর ভ্যালু 0 বসাও তাহলে কি হয় আমাকে বলো তো? cos ax, তাই না? আমাকে বলো তো 2 কাটা কি পড়ে থাকে? a cos ax। এটাই কি মূল নিয়মে এই ফাংশনটার অন্তরজ। বোঝা গেল? তো তোমাদের বইয়ে দেখবা মূল নিয়মে এরকম অনেকগুলা ফাংশনের অন্তরজ সহগ বের করা আছে, এগুলো একটু দেখে নিও, জাস্ট চোখ বুলায় নিও, ঠিক আছে? জাস্ট চোখ বুলায় নিও। এরপর দেখো আরেকটা মূল নিয়মে এটার অন্তরজ সহগ, ঠিক আছে? আমি এটা একটু শর্টে করে দিই। এফ অফ এক্স হচ্ছে e টু দি পাওয়ার mx, এফ অফ এক্স প্লাস এইচ, তাইলে কি হবে আমাকে বলো তো? e টু দি পাওয়ার mx প্লাস mh, তাই না? তাই তো? তাহলে ddx অফ e টু দি পাওয়ার mx, ddx অফ e টু দি পাওয়ার mx ইকুয়ালস টু কি হবে? লিমিট
h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0, উপরে কি এটা এটা e টু দি পাওয়ার mx প্লাস mh, আমি এটাকে একটু ভাঙায় লিখি সূচকের ফর্মুলা অনুযায়ী e টু দি পাওয়ার mx ইন্টু e টু দি পাওয়ার mh মাইনাস e টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই h, তাই তো? এবার উপরের দুইটা থেকে e টু দি পাওয়ার mx কমন যায় না, লিমিট h টেন্ডস টু 0, e টু দি পাওয়ার mx এইটা কিন্তু ধ্রুবক, কারণ লিমিটিং ভ্যালু তো h এর উপরে, x এর উপরে না, তাই না? আর এখানে কি হয় e টু দি পাওয়ার mh মাইনাস 1 বাই h, বুঝছো? কোনো ফর্মুলার মতো লাগতেছে, এটা ধ্রুবক, এটাকে বাইরে নিয়ে আসো, ওর কোনো কাজ নাই। e টু দি পাওয়ার mh মাইনাস 1 বাই h, তাই না? তাহলে আমাকে বলো এখানে একটা m দিয়ে দিলেই কাজ হয় না, উপরে একটা m, বুঝছো? বুঝছো বুঝছো? তাহলে e টু দি পাওয়ার mx এটা তো ধ্রুবক বাইরে চলে আসছে, m এটাও ধ্রুবক বাইরে চলে আসছে, m e টু দি পাওয়ার mx, এইটা একটা ফর্মুলা, এটার ভ্যালু কত 1, আমাদের কি হয়ে গেছে? ঠিক আছে, তো মূল নিয়মে এরকম বেশ কিছু ফাংশন তোমাদের বইয়ে দেওয়া আছে, জাস্ট চোখ বুলায় নিও, জাস্ট চোখ বুলায় নিও। এখন আমরা অন্তরীকরণে প্রবেশ করব। আমরা অন্তরীকরণ শিখছি, অনেকগুলা ফাংশনের অন্তরীকরণ শিখছি না, তাই তো? সবগুলা কনসেপ্ট কিন্তু শেখা হয়েছে। এখন আরো কিছু একটু বড় বড় অন্তরীকরণ যেগুলো আছে আমরা কয়েকটা দেখি পারি কিনা। পারি কিনা দেখো, এইটার অন্তরজ বলছে, এটা দেখতে কার মতো? চেইন রুল, বেসিক চেইন রুল, বেসিক চেইন রুল। এটা দেখতে কার মতো? এটা দেখতে ln x এর মতো, তাই না? যেখানে x এর জায়গায় আসছে হচ্ছে এইটা, তাহলে ddx অফ ln x কি হবে? 1 বাই x মাইনাস রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এখানে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা দিতে ভুলে গেছে, বুঝছো? a স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, কাকে x ধরছিলা? এইটাকে। এবার এইটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করতে হবে, এইটার ডিফারেন্সিয়েশন, x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 মাইনাস, এইটা দেখতে কার মতো? এইটা দেখতে রুট x এর মতো, তাই না? এইটা দেখতে রুট x এর মতো, এইটা দেখতে রুট x এর মতো, যেখানে x এর জায়গায় এইটা, তো ddx অফ রুট x কি হবে? 1 বাই 2 রুট x, 1 বাই 2 রুট x। x এর জায়গায় কে ছিল? x এর জায়গায় কে ছিল? এইটা, এটাকে ডিফারেন্সিয়েট করবে, এটাকে ডিফারেন্সিয়েট, x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? টুয়াইস x, a কে ডিফারেন্সিয়েট করলে তো 0ই হয়, তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হলো? টুয়াইস x। বুঝতে পারলাম? তাহলে দেখো তো নিচে কি হয়, x মাইনাস রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, আর ওদিকে কি হয় আমাকে বলো তো? 2 কাটা, তুমি যদি একটু সিম্পলিফাই করো, নিচে কি থাকে? রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, উপরে কি থাকে বলো তো? রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস x। খেয়াল করছো? এইটা আর এইটা কিন্তু একই রকম, জাস্ট একটা আর একটা নেগেটিভ, তো এই দুটা কাটাকাটি করলে -1 থাকবে না? ওকে বলো -1 বাই রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। বুঝতে পারলাম? তো এগুলো কিন্তু খুবই সহজ। হ্যাঁ, তারপরেরটা আমরা দেখি, বলো কি বলছে? দেখাও যে x এর সাপেক্ষে এটার অন্তরজ ছক, x এর সাপেক্ষে এটার অন্তরজ ছক কেমনে বের করবো আমাকে বলো তো? এই জিনিসটাকে আমরা y ধরি, এটা আগে সিম্পলিফাই করা সম্ভব। বলো, এই স্ট্রাকচারটা আগে কোথাও দেখছো? এটা কি হয়? 2 tan স্কোয়ার, 2 কাটা, 2 sin স্কোয়ার x বাই 2, 2 cos স্কোয়ার x বাই 2, tan স্কোয়ার x বাই 2 হয় না? বলো y ইকুয়ালস টু ln কিউব রুট অফ উপরে 2 sin স্কোয়ার x বাই 2, নিচে 2 cos স্কোয়ার x বাই 2। ঠিক আছে, তাহলে বলো তো এই টু ঘেচাং, আমাদের ওখানে কি থাকে? ln tan স্কোয়ার x বাই 2 না? তাহলে tan x বাই 2 পুরাটার মাথায় 2/3 দিয়ে দিলাম, বুঝছো? tan স্কোয়ার x বাই 2 তার মাথায় কিউব রুট, বুঝছো? কিউব রুট মানে কি? 1/3, তাহলে tan স্কোয়ার x বাই 2 তার মাথায় কিউব রুট, এটা এরকম হয়। 2/3টা আমি আগে নিয়ে আসি, 2/3 ln অফ tan x বাই 2, এটাই অ্যান্সার। আরে না, এটা তুমি y কে সিম্পলিফাই করলা, ডিফারেন্সিয়েট তো করতে হবে, তাই না? এবার ডিফারেন্সিয়েট করো, এবার আমরা ddx অফ y বের করি। ddx অফ y 2/3 তো ধ্রুবক বাইরে চলে আসলো, এটা দেখতে কার মতো? এটা দেখতে ln x এর মতো, যেখানে x এর জায়গায় এইটা। ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x টু 1 বাই tan x বাই 2। কাকে x ধরছিলে? এইটাকে। এটার ডিফারেন্সিয়েশন কি?
এটা দেখতে tan x এর মতো। tan x এর ডিফারেন্সিয়েশন কি sec স্কয়ার x/2। x এর জায়গায় কে ছিল x/2, তাই না? x এর জায়গায় কে ছিল x/2। তো চেইন রুল দিয়ে x/2 কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। x/2 কে ডিফারেন্সিয়েট করলে কত হয় হাফ। বুঝা গেল? এটা প্রমাণ করতে হবে। তো আমরা একটু প্রমাণ করি। 2/3 আছে, 2/3 আছে, ওকে আর আমি ধরবো না। 2/3 ইন্টু কোসেক এ গেছে, কোসেক মানে কি 1/sin। তাহলে নিচে সাইন আনতে হবে কোনোভাবে। তাহলে আমি যদি নিচে নিয়ে আসি, বলো তো কি হয়? 1/tan x/2, এটাকে কি লেখা যায়? cos x/2 sin x/2, তাই না? sec স্কয়ার x/2, এটাকে কি লেখা যায়? 1/cos স্কয়ার x/2, আর ওটা কি হাফ, হাফ, তাই না? তাহলে এই cos x/2 আর এটা কাটা গিয়ে একটা cos x/2 থাকে। তাহলে নিচে খেয়াল করো তো, 2 sin x/2 cos x/2, 2 sin a cos a, 2 sin a cos a, ফর্মুলা ভাঙলে কি হয় আমাকে বলো তো? sin 2a মানে sin 2 into x/2, তাহলে কি sin x। 2/3 1/sin x, সেটা কি হয় 2/3 cos x, সরি cos x কেন, cosec x, 2/3 cosec x। সবাই আমরা কি বুঝতে পারলাম? আমাকে বলো তো, সবাই বুঝতে পারলাম তো? ঠিক আছে, আমাদের পরবর্তী অঙ্ক মনে আছে? অনেকগুলা ফাংশন যদি গুণ বা ভাগ আকারে থাকে, কি জানি করতে হয়? দুই পাশে লন নিয়ে নিতে হয়, তাই না? তাই তো। তাহলে y ইকুয়ালস টু, এটা ধরে নাও x প্লাস 1 হোল স্কোয়ার রুট ওভার অফ x মাইনাস 1। এটাকে তুমি কি লিখতে পারো? x মাইনাস 1 তার মাথায় হাফ, তাই না? x প্লাস 4 তার মাথায় কিউব e টু দি পাওয়ার x। তাহলে তুমি যদি দুই পাশে লন নাও, লন y ইকুয়ালস টু কি হবে? উপরে যেগুলা গুণ আকারে আছে সেগুলা যোগ হয়ে যাবে। আমাকে বলো লন এইটা প্লাস লন এইটা, তাই না? লন এটা প্লাস লন এটা, লনের প্রপার্টি যদি অ্যাপ্লাই করো দুইটা আগে চলে আসবে। তাহলে লন 2 ln x প্লাস 1, বুঝছো? এই যে লন এইটা দুইটা আগে চলে আসছে, প্লাস প্লাস লন এইটা, তাই না? প্লাস লন এটা দিলে কি হাফটা আগে চলে আসবে, লন অফ x মাইনাস 1। তারপর মাইনাস নিচে যেগুলো আছে ওগুলা বিয়োগ হবে, তাই তো? লন এইটা করলে কি হবে আমাকে বলো তো? 3 ln x প্লাস 4 e টু দি পাওয়ার x। এটা লন নিলে কি হবে? লন e টু দি পাওয়ার x, এটা মানে x হয়ে যায়, তাই না? লন e টু দি পাওয়ার x মানে কি x, তো লগারিদমের প্রপার্টি কিন্তু দেখছিলাম। তো উপরে যারা গুণাকারে থাকবে, একটা ভগ্নাংশের উপরে যারা গুণাকারে থাকবে তারা যোগ আকারে থাকবে লন নিলে, নিচে যারা গুণাকারে থাকবে তারা বিয়োগ হয়ে যাবে। এইবার তুমি ডিফারেন্সিয়েট করো। এখানে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/y ইন্টু ddx অফ y, আর ওদিকে করলে কি হয় আমাকে বলো তো? 2/x প্লাস 1 প্লাস হাফ ইন্টু 1/x মাইনাস 1 মাইনাস 3/x প্লাস 4। এটা তো x হয়, x কে ডিফারেন্সিয়েট করলে হয় এইটা। এটাই কি অ্যান্সার? না, এটা কিন্তু এখনো অ্যান্সার হয় নাই। এটা হচ্ছে 1/y ddx অফ y এর ভ্যালু। তাহলে ddx অফ y এর ভ্যালু কি হবে আমাকে বলো তো? 1/y টা ওই পাশে পাঠিয়ে দিলে কি y হয়? তাহলে এই পুরা জিনিসটার সাথে জাস্ট y গুণ হয়ে যাবে, বুঝতে পারলাম? তো এগুলোও কিন্তু রিটেনে আসতে পারে, বোঝা গেল? আচ্ছা, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন খুবই ইম্পর্টেন্ট ফর রিটেন, স্পেশালি এই টাইপটা আমরা এমসিকিউতেও দেখছি, আর অনেকগুলো টাইপ দেখছিলাম। রিটেনের জন্য এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। এই ফর্মুলা বুঝছো? তোমাকে পরীক্ষার খাতায় প্রশ্নে এই আকৃতি দেওয়া থাকবে, এইটাকে সরাসরি ডিফারেন্সিয়েট করতে গেলে খবর হয়ে যাবে, মরে যাবা। তোমাকে যেটা করতে হবে, এই আকৃতি থেকে এখানে ব্যাক করতে হবে, এখানে গিয়ে তারপর ডিফারেন্সিয়েট করতে হবে, বুঝছো? এখন এই আকৃতি বুঝবা কেমনে? এই আকৃতি বোঝার উপায় হচ্ছে tan ইনভার্সের পরে একটা ভগ্নাংশ থাকবে। সাধারণত মাঝে মাঝে একটু ছদ্মবেশও দিয়ে দেয়। tan ইনভার্সের পরে একটা ভগ্নাংশ থাকবে, উপরে দুইটা পদ নিচে দুইটা পদ, বুঝছো? উপরে দুইটা পদ নিচে দুইটা পদ, উপরের দুইটার গুণফল প্লাস নিচের দুইটার গুণফল ইকুয়ালস টু 0। দেখো উপরের দুইটার গুণফল কত? xy প্লাস নিচের দুইটার গুণফল কত? মাইনাস xy। 0 হয় না? 0 হয়। যদি এই আকৃতি হয়
তুমি নিচে একটা +1 আনবা, কোনোভাবে নিচে একটা +1 আনবা, তাইলেই ফর্মুলায় পড়ে গেছে। বুঝছো? একটা এক্সাম্পল দিলে বুঝবা। খেয়াল করো, এইটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে, এটা সরাসরি ডিফারেন্সিয়েট করা কঠিন। হ্যাঁ, আচ্ছা, এটা ধরো আমরা y ধরে নিলাম। এবার দেখো, tan ইনভার্সের উপরে একটা ভগ্নাংশ আছে না, উপরে দুইটা পদ, নিচের দুইটা পদ। উপরের দুইটা পদ গুণ করলে কি হয়? abx, নিচে করলে -abx, যোগ করলে 0 হয়। বলো abx মাইনাস abx 0 হয় না? abx প্লাস মাইনাস abx 0 হয়। তাহলে ফরম্যাটে মিলছে। নিচে একটা +1 আনবা, নিচে একটা +1 আনার জন্য আমাকে কি করা লাগবে বলো তো? নিচে একটা +1 আনার জন্য আমাকে কি করা লাগবে? লব আর হরকে b দিয়ে ভাগ করা লাগবে। তাই না? b দিয়ে যদি ভাগ করো, এরকম না? দেখো ফর্মুলায় পড়ে গেছে কিন্তু। tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। তাই তো? তুমি যদি ফর্মুলা ভাঙাও কি হয়? tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। এইবার এটাকে ডিফারেন্সিয়েট করে দাও। বুঝছো? তুমি যদি y কে ডিফারেন্সিয়েট করো ddx অফ y, তাহলে কি থাকে আমাকে বলো তো? এইটা তো 0, এটা তো ধ্রুবক। এটাকে ডিফারেন্সিয়েট করলে -1/1 প্লাস x স্কয়ার। বুঝতে পারলাম? তো এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করো, ঘাবড়ানোর কিছু নাই, সহজ। tan ইনভার্স একটা ভগ্নাংশ, উপরে দুইটা নিচে দুইটা, এই দুইটা গুণ করে দেখো তো কি হয়? ab sin x cos x, নিচেরটাও ab sin x cos x, যোগ করলে 0 হয় না? দেখো মাইনাস ab sin x cos x প্লাস ab sin x cos x। তাহলে এই টাইপে পড়ছে। কি করবা? নিচে একটা +1 আনবা। কেমনে আনবা? এটারে +1 বানায় দাও। তাইলে লব আর হরকে কি দিয়ে ভাগ করবা আমাকে বলো তো? তাইলে লব আর হরকে কি দিয়ে ভাগ করবা? b cos x দিয়ে ভাগ করবা। লব আর হরকে b cos x দিয়ে ভাগ করবা। তো b cos x দিয়ে যদি ভাগ করো, এখানে কত থাকে? 1 প্লাস b cos x দিয়ে ভাগ করছো a বাই b tan x, তাই না? b cos x a বাই b sin x বাই cos x tan x। b cos x দিয়ে ভাগ করছো a বাই b, b cos x দিয়ে ভাগ করছো b কাটা sin x বাই cos x কি? tan x। তাহলে খেয়াল করো, ফর্মুলা পড়ছে tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। মিলছে? tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। তো এখন তুমি যদি ফর্মুলা ভাঙায় দাও কি হয়? tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। এটা আরেকটু সিম্পলিফাই করা যায়, tan ইনভার্স a বাই b মাইনাস x। এবার এইটাকে যদি ডিফারেন্সিয়েট করো, প্রথমটা তো ধ্রুবক, খুবই সহজ অঙ্ক কিন্তু, দেখে ঘাবড়ানো যাবে না। প্রথমটা তো ধ্রুবক, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়ে যাবে? 0 আর পরে 1, x কে ডিফারেন্সিয়েট করলে -1। অনেকে এই পর্যন্ত করে দেয়, ডিফারেন্সিয়েশন আর করে না। এটা ভুল করা যাবে না। বুঝছো? আচ্ছা, এখন মাঝে মাঝে ছদ্মবেশী আকৃতিও থাকে। tan ইনভার্সের মধ্যে একটা ভগ্নাংশ আছে, কিন্তু উপরে দুইটা পদ নাই, নিচেও তো দুইটা পদ নাই। এটা দেখতে সরাসরি মিলে নাই, কিন্তু চাইলেই আমি এটাকে একটু সিম্পলিফাই করে নিতে পারি। tan ইনভার্স, খেয়াল করো তো, cos x বাই 2, এটাকে আমরা লিখতে পারি না cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। আর এই যে 1 প্লাস sin x, এটা খুবই পপুলার একটা আকৃতি, এটাকে একটা পূর্ণবর্গ হিসেবে লেখা যায়, তাই না? মনে করে দেখো তো, 1 কে আমি লিখলাম sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2। বুঝছো? এই 1 কে আমি লিখলাম sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2। আর sin x কে আমি লিখলাম 2 sin x বাই 2 cos x বাই 2, 2 sin x বাই 2 cos x বাই 2। বুঝতে পারলাম? বলো বুঝতে পারলাম তো, তাই না? আচ্ছা, তাহলে দেখো তো, tan ইনভার্স নিচে আসলে কি আসলো? sin x বাই 2 প্লাস cos x বাই 2। আমি cosটা আগে লিখি, একই তো কথা। cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কয়ার, এটা যেই কথা, sin x বাই 2 প্লাস cos x বাই 2 হোল স্কয়ার, একই কথা। আর উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা না, তাই তো? তুমি চাইলে এখানে লাইন স্কিপ করতে পারো, আমি ডিটেইলসে দেখাচ্ছি, বাট তুমি চাইলে লাইন স্কিপ করতে পারো। cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইনটু cos x বাই 2 মাইনাস sin x বাই 2। বুঝছি? তাহলে দেখো তো, লব আর হর থেকে একটা জিনিস কাটা যায় না, এটা কাটা যায়, এখানে স্কোয়ারটা পরে জাস্ট 1 হয়ে যায়।
তারপর যেটা পড়ে থাকে এইটা আমাদের সেই চিরপরিচিত আকৃতি। কি সেটা বলো তো? cos x by 2 minus sin x by 2 by cos x by 2 plus sin x by 2। দেখছো tan ইনভার্সের পরে একটা ভগ্নাংশ, উপরে দুইটা পদ নিচে দুইটা পদ। আগের ফর্মুলা মিলছে না, তাহলে নিচে কি করা লাগবে? নিচে একটা +1 আনা লাগবে। তো +1 কেমনে আনবো আমাকে বলো তো? লব আর হরকে cos x by 2 দিয়ে যদি ভাগ করি তাহলেই হয়ে যায়। লব আর হরকে যদি cos x by 2 দিয়ে ভাগ করি তাহলেই হয়ে যায়। তাহলে আমাকে বলো তো লব আর হরকে cos x by 2 দিয়ে ভাগ করলে কি হয়? 1 minus tan x by 2 by 1 plus tan x by 2 into 1 তুমি লিখতেই পারো। কি হয়? tan ইনভার্স x minus y by 1 plus xy। বুঝছো খেয়াল করো, tan inverse x minus y divided by 1 plus xy। বুঝছো? তাহলে কি হয়? tan inverse 1 minus tan inverse x by 2 pi by 4 minus x by 2। এটাই উত্তর। খবরদার, এটা তো জাস্ট y ছিল, তুমি এখনো ডিফারেন্সিয়েশনই করো নাই, সিম্পলিফাই করছো। তাহলে ddx of y কি আমাকে বলো? এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 minus half। বলো তো এটাকে যদি উল্টায় দিতাম তাহলে অ্যান্সার কি হইতো? সবকিছু সেম, এখানে জাস্ট উল্টায় যাইতো না? এখানে উল্টায় গেলে tan ইনভার্স x plus y by 1 minus xy এর ফর্মুলা, অ্যান্সার কি হাফ আসতো? কিন্তু এটা দেখো আরো 14 বেশি আকার করে দিচ্ছে। এবার তো দেখে বুঝাই যাচ্ছে না, তুমি চাইলেই করতে পারবা। খেয়াল করো, tan ইনভার্স sec x কে কি লেখা যায়? 1 by cos x। sin x কে কি লেখা যায়? মানে tan x কে কি লেখা যায়? sin x by cos x। দুইটার নিচেই cos x আছে, তাহলে উপরে কি 1 plus sin x। পারবা না? এটা কোনটা? মাত্র যেটার কথা বললাম, এটাকে উল্টায় দিলে যেটা হয়, তাই না? তাহলে বলো তো এটার অ্যান্সার কি? হাফ। এরপরেরটা নিজেরা করবা। বুঝতে পারছো? আচ্ছা, তো বিপরীত ত্রিকোণমিতির আরেকটা টাইপ আছে, এটাকে বলা হয় রূপান্তর। দেখো একটা নর্মাল ফাংশন, তার ভিতরে ইনভার্স আছে, কোনো ফর্মুলা আমি দেখতে পারতেছি না, তো আমি চাইলেই কট ইনভার্সটাকে সাইন ইনভার্সে নিয়ে যেতে পারবো না? বলো আমি চাইলেই কি কট ইনভার্সটাকে সাইন ইনভার্সে নিয়ে যেতে পারবো না? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে পড়াইছে কিন্তু আমি নিজেই, একটা থেকে বাকি 5টায় যাওয়া যায়, তো নিয়ে যাও, তাহলেই তো কাজ শেষ। সাইনও ভ্যানিশ হয়ে যায়, কটও ভ্যানিশ হয়ে যায়। দেখো তো কট ইনভার্স, তাই না? এই কোণটাকে যদি থিটা ধরো, ভূমি বাই লম্ব, কট মানে কি? ভূমি বাই লম্ব, তাইলে ভূমি আর এটা হচ্ছে আমাদের লম্ব। অতিভুজ কি? এই দুটাকে বর্গ করে যোগ করো তো, 1 + 1 2, তারপর রুট করে দাও। করছো? ঠিক আছে। এবার ভেতরের আমাদের যে কট ইনভার্স sin টু দি পাওয়ার 4, এটা আমি এভাবে লিখলাম, sin ইনভার্স লবণ অতি। কট ইনভার্স থেকে সাইন ইনভার্সে গেছি, সাগরে লবণ অতি। ঠিক আছে। আর পাওয়ার যে 4টা ছিল এটা পুরাটার উপরে দিয়ে দিলাম, দেওয়াই যায়। তাহলে সাইন ইনভার্স ভ্যানিশ, কি পড়ে থাকে? √1 minus x by 2, তার মাথায় 4, রুটটা চলে যাবে, একটা স্কয়ার হয়ে যাবে, তাই না? তাহলে 1 minus x by 2 তার হোল স্কয়ার। এইটা যেই কথা, x minus 1 by 2 হোল স্কয়ার একই কথা। স্কয়ারের ভেতরে আগে পরে করাই যায়, তাই না? আচ্ছা, আমরা সিম্পলিফাই করলাম, এখনো কিন্তু ডিফারেন্সিয়েশন করিনি। এটারে ডিফারেন্সিয়েশন করা তো বাচ্চাদের কাজ, তাই না? আমাকে বলো তো ddx of y কি হবে? এটা দেখতে কার মতো? বলো তো এটা দেখতে কার মতো? এটা দেখতে x স্কয়ারের মতো, যেখানে x এর জায়গায় আছে এইটা, তাই না? x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি আমাকে বলো তো? 2x না? x এর জায়গায় কে ছিল? এইটাকে ডিফারেন্সিয়েট করলে আবার কি পাওয়া যায়? হাফ। তাহলে আমাদের অ্যান্সার কি? x minus 1 by 2। বুঝতে পারলাম? আমাকে সবাই বলো, এইটা নিজেরা করে নিবা। বাইরে cos টু দি পাওয়ার 4 আছে, কট ইনভার্স আছে। কট ইনভার্স থেকে কই যাবা? বলো, cos ইনভার্সে যাবা, তাই না? আচ্ছা, আমাদের পরবর্তী আকৃতি u টু দি পাওয়ার v, এই রিলেটেড ম্যাথও চলে আসতে পারে।
আমাদের ফর্মুলা কি ছিল একটু মনে করে দেখো তো, ddx of u to the power v, এটা কি ছিল, u to the power v into ddx of v ln u, তাই না? এটাই তো। এই ফর্মুলাটা মুখস্থ রাখলেই হয়, আর কিছু লাগবে না। তো এটা যদি y ধরো তাহলে ddx of y কি হবে আমাকে বলো তো, u to the power v, u কোনটা, এইটা, v কোনটা, মাথায় যেইটা, তাইলে u to the power v cot x to the power tan x into ddx of v ln u, tan x into ln of cot x, তাই না? এখন এইটার ডিফারেন্সিয়েশন তো তুমি পারোই, তাই না? আমাকে বলো, cot x তার মাথায় tan x, রিটেনে আসলে তুমি চাইলে সিম্পলিফিকেশন নাও করে রেখে দিতে পারো, মানে এখানে ডিফারেন্সিয়েট অবশ্যই করতে হবে। uv এর ফর্মুলা না, এটা u, এটা v, এটা v, তাহলে u ddx of v, চেইন রুল, ঠিক আছে, u ddx of v প্লাস v ddx of u tan x এর ডিফারেন্সিয়েশন কি, sec স্কয়ার x। তুমি চাইলে এটাকে সিম্পলিফিকেশন করতে পারো বা এই লাইনে রেখে দিলেও হবে, জাস্ট 2 লাইন করলাম, বুঝছো? সময় থাকলে সিম্পলিফিকেশন করে দিবা, বুঝছো? এরপরেরটা দেখো, একটা ত্রিকোণমিতিক ফাংশন, একটা u to the power v, দুইটার ডিফারেন্সিয়েশন দিছে, তুমি দুইটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করে যোগ করে দিবা, তাই না? আমাকে বলো, এটা কিন্তু একটা ফর্মুলা, tan inverse 2 into 2 root x by 1 minus 2 root x তার হোল স্কয়ার, কোন ফর্মুলার মতো দেখতেছো? বলো তো, তুমি কি কোনো ফর্মুলার মতো দেখতেছো? tan inverse 2x by 1 minus x স্কয়ার, 2 tan inverse 2x, তাই না? 2 tan inverse 2 root x plus x to the power sin inverse x। এইবার এটাকে ডিফারেন্সিয়েট করো, বুঝছো? পারবা না ডিফারেন্সিয়েট করতে? বলো, এটার ডিফারেন্সিয়েশন তো জানোই, ddx of y equals to, এইটাকে ডিফারেন্সিয়েট করলে বলো আমাকে কি হবে, 2 তো ধ্রুবক, 2 বাইরে চলে আসবে, 2 into ddx of tan inverse x কি, 1 by 1 plus এইটার স্কয়ার 4x into, কাকে মনে মনে x ধরছো, এইটার ডিফারেন্সিয়েশন 2 root x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 by 2 root x প্লাস এইটার ডিফারেন্সিয়েশন, এটা u to the power v ফরম্যাটের, তাহলে x to the power sin inverse x into ddx of v ln u, বুঝছো? এটা আমি উপরে লিখে দিই, বোঝা গেল? এরপরের লাইনে সিম্পলিফাই করবা, দেখো 2 2 কাটা, কি পরে থাকে, উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে root x by 1 plus 4x plus x to the power sin inverse x into ddx of uv এর ফর্মুলা, sin inverse x into 1 by x plus ln x into 1 by root over of 1 minus x square। এটাই কি আমাদের অ্যান্সার? বুঝতে পারলাম? আমাকে সবাই বলো তো, বুঝতে কি পারলাম? সবাই তারপরেরটা পারবা না? এটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করবে, এটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করবে, যোগ করে দিবা, বুঝছো? ঠিক আছে। তারপর আমরা যেটা পড়ছিলাম অব্যক্ত ফাংশন, মনে আছে? অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন 3টা স্টেপ ছিল না? অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশনের 3টা স্টেপ ছিল। প্রথমে কি? সিম্পলিফিকেশন। কেমনে সিম্পলিফিকেশন করব? আমি যদি দুই পাশে লন নিয়ে সিম্পলিফিকেশন করা যায় সেটা করে ফেলবো। দুই পাশে লন নিয়ে তুমি সিম্পলিফাই করবা। লন নিলে কি সিম্পলিফিকেশন হবে? সূচকে থাকলে সেটা নেমে যাবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে, ভাগ থাকলে বিয়োগ হবে, তাই না? গুণ ভাগের ডিফারেন্সিয়েশনের থেকে যোগ বিয়োগের ডিফারেন্সিয়েশন বেশ সহজ। তারপরের স্টেপ কি? দুই পাশকে আমি ডিফারেন্সিয়েট করে দিব, তাই না? দুই পাশকে ডিফারেন্সিয়েট করলে অনেক ইউভি এর ফর্মুলা আসবে, বেশ কয়েকবার ইউভি এর ফর্মুলা, এটা খেয়াল রাখতে হবে আর কি। তারপরের স্টেপ কি ছিল? 3 নাম্বার স্টেপ, ডিডিএক্স অফ ওয়াই সম্বলিত সবগুলা পদ আমি এক পাশে আনবো, বাকি সবগুলা অন্য পাশে। তারপর এই জিনিসটা দিয়ে এটাকে ভাগ করে দিলেই কি আমার ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু চলে আসবে। মনে আছে?
একটা শর্টকাটও দেখছিলাম। আচ্ছা, এই যে একটা অব্যক্ত ফাংশন ডিডিএক্স অফ ওয়াই বের করতে বলছে, সরাসরি ডিফারেন্সিয়েট করবো না, আমি প্রথমে দেখবো লন নিলে সিম্পলিফিকেশন হয় কিনা। হ্যাঁ, লন নিলে সিম্পলিফিকেশন হয় না, দুই পাশে লন নিলে কি থাকে আমাকে বলো তো, ওয়াই লন কজ এক্স ইকুয়ালস টু এক্স লন সাইন ওয়াই। এইবার দুই পাশকে ডিফারেন্সিয়েট করো, ইউভি এর ফর্মুলা কিন্তু এইটা ইউ এইটা ভি, তাই না? এইটা ভি এইটা ইউ, বুঝছো? তো দুই পাশকে ডিফারেন্সিয়েট করো, ইউ ভি ওয়াই ইন্টু ইউ ডিডিএক্স অফ ভি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে বলো তো, 1/cos x ইন্টু ডিডিএক্স অফ cos x কি মাইনাস সাইন এক্স প্লাস লন অফ cos x ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, এই যে একটা ডিডিএক্স অফ ওয়াই পাইছি। এবার রাইট সাইডে ডিফারেন্সিয়েট করবে x এর রেসপেক্টে, ইউ ডিডিএক্স অফ ভি ইউ ডিডিএক্স অফ ভি 1/sin y ইন্টু cos y ইন্টু ডিডিএক্স অফ y প্লাস ভি ভি ডিডিএক্স অফ ইউ। তাহলে আমাকে বলো তো ডিডিএক্স অফ ওয়াই সম্বলিত পদ, আমাদের সেকেন্ড স্টেপ কিন্তু শেষ। ডিডিএক্স অফ ওয়াই সম্বলিত পদগুলো এখন এক পাশে আসবে। তো ডিডিএক্স অফ ওয়াই সম্বলিত পদ কারা কারা আছে, কারা কারা আছে, এইটা লন কজ এক্স, লন কজ এক্স, ঠিক আছে। আর কারা আছে, এক্স ইন্টু কজ ওয়াই বাই ট্যান ওয়াই, কজ ওয়াই বাই ট্যান ওয়াই কি হয় আমাকে বলো তো, কট ওয়াই, তাই না? মাইনাস এক্স কট ওয়াই। বাকিরা অন্য পাশে চলে যাও, বাকি কারা আছে, লন সাইন ওয়াই মাইনাস এইটা, এটা কত, ওয়াই মাইনাস সাইন এক্স বাই কজ এক্স, মাইনাস ট্যান এক্স ওই পাশে গেলে প্লাস ট্যান এক্স হয়ে যাবে, প্লাস ওয়াই ট্যান এক্স। বুঝছো? এখন কাজ কিন্তু খুব সহজ, এই বেচারাকে জাস্ট ওই পাশে পাঠিয়ে দিলেই হয়। তাহলে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু লন সাইন ওয়াই প্লাস ওয়াই ট্যান এক্স ডিভাইডেড বাই লন কজ এক্স মাইনাস এক্স কট ওয়াই। খুব বেশি বড় না কিন্তু, জাস্ট এই স্টেপগুলো ফলো করলেই হয়ে যায়। 4 লাইন, 4 লাইন, পারবা না পারবা না পারবা না। এরকম আরো একটা অঙ্ক দেখো, এটা একটা অব্যক্ত ফাংশন, তাই না? এটা একটা অব্যক্ত ফাংশন, ডিডিএক্স অফ ওয়াই বের করতে বলছে। তাহলে প্রথম স্টেপ কি হবে, আমি যদি লন নিয়ে সিম্পলিফাই করতে পারি, দুই পাশে যদি লন নাও, এই দুইটা গুণাকারে আছে না, বলো তো? তাহলে লন এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস লন ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লন এ স্কোয়ার। আচ্ছা, এটারে সে কিন্তু আরো সিম্পলিফাই করবে, পাওয়ারের সূচক আছে না, তাহলে কি হয় আমাকে বলো, ওয়াই লন এক্স প্লাস এক্স লন ওয়াই ইকুয়ালস টু লন এ স্কোয়ার। বুঝছো? এবার দুই পাশকে ডিফারেন্সিয়েট করবা, এটাকে করলে ইউভি এর ফর্মুলা, ইউভি এর ফর্মুলা, এটা করলে তো 0 হয়ে যাবে। তাহলে বলো তো ওয়াই ইন্টু 1/x, এই যে এটাকে করতেছি, প্লাস লন এক্স ইন্টু ডিডিএক্স অফ ওয়াই প্লাস, এবার এটাকে করব এক্স ইন্টু ডিডিএক্স অফ লন ওয়াই 1/y ইন্টু ডিডিএক্স অফ ওয়াই প্লাস লন ওয়াই ইন্টু ডিডিএক্স অফ এক্স ইকুয়ালস টু কত, 0, ইকুয়ালস টু 0। এখন ডিডিএক্স অফ ওয়াই সম্বলিত পদগুলো আমার এক পাশে থাকবে, বাকিগুলো অন্য পাশে, বাকিটা নিজেরা করে নিবা, বাকিটা নিজেরা করে নিবা। তো আমরা এখন আমাদের পরবর্তী টাইপে যাব, এটা আমরা লাইভ ক্লাসে দেখাইছি, এটা আসলে রিটেনের জন্য বেশ গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসলে খুব কম আসে। এটা হচ্ছে তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনের y2 y1 অর্থাৎ প্রথম ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ এবং ওই ফাংশনটা নিজে এরকম সম্পর্কের একটা সমীকরণ তোমাকে প্রমাণ করতে হবে। খেয়াল করো, y ইকুয়ালস টু e টু দি পাওয়ার a sin ইনভার্স x, y2 তার মানে এটার সেকেন্ড ডেরিভেটিভ, y1 তার মানে এটার ফার্স্ট ডেরিভেটিভ এবং y সংক্রান্ত একটা সমীকরণ প্রমাণ করতে হবে। ঠিক আছে? এখন এগুলো করা আসলে খুব সহজ, কয়েকটা স্টেপ আছে, এই স্টেপগুলো ফলো করলেই খুব ইজিলি আমাদের প্রমাণগুলো মিলে যায়। প্রথম স্টেপ হচ্ছে তোমাকে ফাংশনটাকে আগে y ইকুয়ালস টু f অফ x এই আকৃতিতে নিয়ে আসতে হবে। তোমাকে ফাংশনটাকে আগে y ইকুয়ালস টু f অফ x এই আকৃতিতে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তারপর আমাদের প্রথম স্টেপ, আমি যেটা করব y1 এর মানটা বের করতে হবে। সেকেন্ড স্টেপ, y1 এর মানে যদি রুট বা ভগ্নাংশ থাকে সেটা দূর করব, কারণ রুট বা ভগ্নাংশের ডিফারেন্সিয়েশন করা কঠিন। y1 এর মানে যদি রুট বা ভগ্নাংশ থাকে, রুট
বা ভগ্নাংশ থাকে তা দূর করব। কেমনে? রুট থাকলে বর্গ করব, ভগ্নাংশ থাকলে আর গুণন করব। কেন করব? কারণ রুট বা ভগ্নাংশের ডিফারেন্সিয়েশন তুলনামূলক কঠিন। ঠিক আছে, সেকেন্ড স্টেপ গেল। থার্ড স্টেপ হচ্ছে আমি যদি y1 এ y নিয়ে আসতে পারি, y1 এ যদি y নিয়ে আসতে পারি কোনোভাবে, নিয়ে আসবো। 4 নাম্বার স্টেপ হচ্ছে তারপরে আমি আবার ডিফারেন্সিয়েট করবো, অর্থাৎ y2 বের করব, তারপর প্রমাণ দেখে দেখে আগাবো, প্রমাণে কি চাইছে ওটা অনুযায়ী আমি আগাবো। ঠিক আছে, একটা অপশনাল স্টেপ আছে, তুমি যদি 2 নাম্বার স্টেপে বর্গ করো, তাহলে সবার লাস্টের স্টেপ দুই পাশ থেকে 2y1 কাটা যাবে। বুঝছো? তুমি যদি 2 নাম্বার স্টেপে বর্গ করো, যে রুট দূর করতে বর্গ করা লাগে না, ওটা করো, তাহলে সবার লাস্টের স্টেপে দুই পাশ থেকে 2y1 কাটা যাবে। আমরা স্টেপগুলো ফলো করে অঙ্কগুলো করি, তাহলে বুঝতে পারবা। y = cos ইনভার্স x হলে এটা করাইছি, সো এটা আর করাচ্ছি না, এটা এমসিকিউ ক্লাসে করাইছিলাম, মনে পড়ে? এটা এমসিকিউতে আসছে, রিটেনেও কিন্তু আসছে, বোর্ড পরীক্ষার খুবই পপুলার অঙ্ক। এটা করাই আমরা। ঠিক আছে, দেখতে কঠিন লাগতেছে বাট সহজ। প্রথম স্টেপ কি? একবার ডিফারেন্সিয়েট করে ফেলা। y1 = কি হবে আমাকে বলো তো? cos m sin ইনভার্স x ইনটু চেইন রুল m/√1 - x²। তারপরের স্টেপ কি ছিল? রুট বা ভগ্নাংশ থাকলে দূর করব। এখানে কিন্তু রুট ভগ্নাংশ দুটাই আছে, খেয়াল করো, এটা বাই এটা না, তাহলে রুটও দূর করতে হবে, ভগ্নাংশও দূর করতে হবে। কিভাবে আমাকে বলো তো? আর গুণন করে বর্গ করবা, তাহলে 1 - x² এই পাশে চলে আসবে। আর গুণনও করছো, বর্গও করে দিছো, এইটাকে বর্গ করলে এটা থাকে। আর এখানে কি? y1² = m² cos² m sin ইনভার্স x। বুঝছো? আচ্ছা, সেকেন্ড স্টেপ কি ছিল? ডান। থার্ড স্টেপ, এখানে যদি y নিয়ে আসতে পারো, কোনোভাবে নিয়ে আসবা। এখানে y কেমনে আনবা আমাকে বলো তো? বলো তো sin m sin ইনভার্স x, এখানে আছে cos² m sin ইনভার্স x। এইটাকে আমরা লিখতে পারি না বলো তো? 1 - sin² m sin ইনভার্স x। বলো cos² থিটা 1 - sin² থিটা লিখতে পারি না? আমাকে বলো 1 - x² y1² = m²। এটাকে কি লেখা যায়? cos² থিটা 1 - sin² থিটা, তাই না? 1 - sin² এটা, তাহলে 1 - y²। বুঝছো? ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা? আচ্ছা, থার্ড স্টেপ ডান। এবার দুই পাশে আবার ডিফারেন্সিয়েট করবা। ডিফারেন্সিয়েট যদি করো, এখানে দেখো uv এর ফর্মুলা কিন্তু এইটা u, এইটা v, তাই না? এইটা u, এইটা v। তো uv এর ফর্মুলা অ্যাপ্লাই করো, u ddx of v plus v ddx of u। u ddx of v plus v, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? -2x = m² ইনটু এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে আমাকে বলো তো? -2y y1। বোঝা গেল? আচ্ছা, সবার লাস্টে একটা অপশনাল স্টেপ ছিল না? মনে করে দেখো, তুমি যদি 2 নাম্বার স্টেপে বর্গ করো, দুই পাশ থেকে 2y1 কাটা যাবে। তুমি কি বর্গ করছিলা? হ্যাঁ। আর গুণনও করছিলা, বর্গ করছিলা, তাহলে দুই পাশ থেকে 2y1 কাটা যাবে। দেখো তো কাটা যায় কিনা। এই যে 2y1 আছে, এই যে 2 আছে, এখানে একটা y1 আছে, তাই না? তো সব জায়গায় 2y1 আছে, তাই না? এই যে এখানে y1, এখানে 2, এখানে 2y1, তাহলে দুই পাশ থেকে 2y1 যদি কাটা দাও, তাহলে কি থাকে আমাকে বলো তো? 1 - x² y2, 1 - x² y2, 2y1 যদি এখানে কাটা দাও, কি পড়ে থাকে আমাকে বলো তো? -xy1 না? বলো। আর এ পাশ থেকে 2y1 কাটা দিলে কি থাকে? -y -m²y। বুঝছো? এবার m²টাকে এই পাশে নিয়ে আসলে কিন্তু আমাদের প্রমাণ চলে আসছে। 1 - x² y2 xy1 plus m²y = 0। সবাই কি বুঝতে পারছি? আমাকে বলো, সবাই কি বুঝতে পারছি? আমাকে একটু বলো। আচ্ছা, এবার m এর জায়গায় আমি m না দিয়ে যদি 2 3 4 5 দেই, ধরো m এর জায়গায় দিলাম 2, তাহলে প্রমাণে কি চেঞ্জ হবে? m² এর জায়গায় 2² 4y, তাই না? এখানে 4y হয়ে যাবে। m এর জায়গায় যা ইচ্ছা বসায় দাও, 4 বসাও, তাহলে প্রমাণে জাস্ট এখানে 16 আসবে। m² মানে 16y, আর কিছু চেঞ্জ আসবে না। বুঝছো? আচ্ছা,
ছোট্ট একটা চেঞ্জ করি, সাইন ইনভার্স এক্স এর জায়গায় যদি কজ ইনভার্স এক্স বসাই, সাইন ইনভার্স এক্স এর জায়গায় যদি কজ ইনভার্স এক্স বসাই, কোনো চেঞ্জ আসবে? এখানে একটা মাইনাস আসবে, এখানে কজ ইনভার্স থাকবে। তুমি যখন বর্গ করবা দেখবা এই লাইনটা আবার এটাই আসছে, কোনো চেঞ্জ নাই। বুঝছো? শুধু এখানে না, এই দুইটা সাইনের জায়গায় তুমি যদি দুইটা কজ বসায় দাও, কোনো চেঞ্জ আসবে না। কি আসবে বলো তো? সবকিছু আসবে, জাস্ট একটা মাইনাসের ডিফারেন্স। তুমি তো এই স্টেপে এসে বর্গ করতেছো, বর্গ করার পর দেখবা আবার এটা ফেরত আসতেছে। হ্যাঁ দেখো, কজ এম সাইন ইনভার্স পি, জাস্ট পি দিচ্ছে, আর কিছু না। বুঝছো? এক্স এর জায়গায় পি দিছে, প্রমাণটা পুরোপুরি সেম, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিডি এক্স অফ ওয়াই। একটু খেয়াল করো, এক্স এর জায়গায় দিছে পি, 1 মাইনাস পি স্কোয়ার, তাহলে পি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, নাথিং এলস। পারবা না? পারবা তো? বুঝছো? বুঝছো সবাই? সবাই এরপরেরটা একই রকম ভাবে এটা করতে পারবা। দেখো, তোমার প্রথম স্টেপ কি? একবার ডিফারেন্সিয়েট করা। ওয়াই অন কি থাকে আমাকে বলো তো? ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স ইন্টু, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এ ইন্টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাই তো, তাই তো। দ্বিতীয় স্টেপ কি ছিল? ওয়াই অন এর রুট বা বর্গ থাকলে আমি সেটা দূর করব, রুট বা বর্গ থাকলে সেটা দূর করব। তাহলে আর গুণন করে বর্গ করো, y1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার। বুঝছো সবাই? সবাই 2 নম্বর স্টেপ গেল। 3 নম্বর স্টেপ কি ছিল? এখানে যদি y নিয়ে আসতে পারো, এখানে কি y আসে? এই যে খেয়াল করো, এটাই তো y, এটাই তো y। তাহলে আমরা লিখতে পারি না 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার y স্কোয়ার। এবার দুই পাশকে আরেকবার ডিফারেন্সিয়েট করো। দেখো ইউভি এর ফর্মুলা, লেফট সাইডে 1 মাইনাস এক্স স্কোয়ার ইউ ডিডিএক্স অফ ভি, তাই না? এটা ইউ, এটা ইউ, এটা ভি, এটা ভি, ইউ ডিডিএক্স অফ ভি, ইউ ডিডিএক্স অফ ভি 2y1 y2 প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। আর ওই পাশে কি হয় আমাকে বলো তো? এ স্কোয়ার ইন্টু 2y y1, এ স্কোয়ার ইন্টু 2y y1। বুঝছো? বুঝছো? তারপর কি করা লাগবে আমাকে বলো? দুই পাশ থেকে 2y কাটা দিলেই তো হয়ে যায়। তো দুই পাশ থেকে 2y যদি কাটা দাও, কি থাকে আমাকে বলো? 1 মাইনাস এক্স স্কোয়ার y2, তাই না? 2y তো কাটাই যাবে, কারণ একবার বর্গ করছো না। এখান থেকে 2y কাটা দিলে কি থাকে? মাইনাস এক্স y1, আর ওদিকে এ স্কোয়ার y। প্রমাণিত। এর জায়গায় যে কোনো কিছু থাকলে সেম অ্যান্সার। সাইন ইনভার্স এক্স এর জায়গায় যদি কজ ইনভার্স এক্স থাকতো, চেঞ্জ হইতো না। বুঝছো? একই অঙ্ক নানাভাবে ঘুরে দিতে পারে। দেখো তো, সাইন ইনভার্স এক্স এর জায়গায় যদি কজ ইনভার্স এক্স থাকতো, এখানে একটা মাইনাস চিহ্ন আসতো, বর্গ করলে ওই মাইনাসটা ভ্যানিশ। সাইন ইনভার্স এক্স এর জায়গায় জাস্ট কজ ইনভার্স, তার মানে কি ওয়াই স্কোয়ারই হইতো। এটা কিন্তু সেম আসতো। পরেরটা একটু মেকআপ করে দিচ্ছে, লন ওয়াই ইকুয়ালস টু এ টু দি এ সাইন ইনভার্স এক্স। তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? লন থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ই টু দি পাওয়ার নিলে হয়ে যায়। এবার বাকিটা আগের মতো করে ফেললেই হবে, এবার বাকিটা আগের মতো করে ফেললেই হবে। আমরা এখন আমাদের পরবর্তী অঙ্কটায় যাব। এটা একটু আলাদা, বাকিগুলো থেকে একটু আলাদা। তো আমরা দেখি, আমাদের ওয়াই দেওয়া আছে, y2 y1 আর y এর মধ্যে একটা সম্পর্ক। তো আমাদের প্রথম স্টেপ কি? দুই পাশকে একবার ডিফারেন্সিয়েট করে ফেলা। y1 ইকুয়ালস টু টুয়াইস px প্লাস, বলো তো এখানে কি হবে? এটাকে যদি ডিফারেন্সিয়েট করো, মাইনাস হাফটা আগে চলে আসবে, মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। বুঝতে পারলাম? আচ্ছা, এখন কি করব? দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এখানে এক্স স্কোয়ার। তো আমি যেটা করি, দুই পাশকে এক্স দিয়ে গুণ করে দিই। তো দুই পাশকে যদি এক্স দিয়ে গুণ করো, তাহলে কি থাকে আমাকে বলো তো? এক্স y1 ইকুয়ালস টু 2px স্কোয়ার মাইনাস হাফ কিউ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। বুঝে গেল? আচ্ছা, এখন আমি দুই পাশকে আরেকবার ডিফারেন্সিয়েট করব। বুঝতে পারলাম? দেখো, আমাদের প্রথম স্টেপ শেষ হয়েছে, দ্বিতীয় আর তৃতীয় স্টেপ আসলে এখানে করা যায় না। তুমি যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো, তাহলে বলো তো কি থাকে? এক্স y2 প্লাস y1 ইন্টু 1 ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ প্লাস ভি ডিডিএক্স অফ ইউ ইকুয়ালস টু 4px।
তাই তো? আর ওখানে কি হয় আমাকে বলো তো, ওই হাফটা বাইরে চলে আসবে, প্লাস 1/4 কিউব x টু দি পাওয়ার মাইনাস 3/2। বোঝা গেল? আচ্ছা, আমরা এতটুকু করে ফেলছি, আমাদের কিন্তু সবার লাস্টের স্টেপও শেষ, কিন্তু প্রমাণ তো মিলে নাই। তো কখনো যদি এরকম হয় সবার লাস্টের স্টেপ করার পরেও প্রমাণ মিলতেছে না, তখন তোমাকে যেটা করতে হবে, প্রমাণ দেখে দেখে আগাইতে হবে, প্রমাণ দেখে দেখে আগাইতে হবে। প্রমাণ এখানে কি আছে, 2x স্কোয়ার ইন্টু y2, 2x স্কোয়ার ইন্টু y2। তো দুই পাশকে তুমি যদি 2x স্কোয়ার দিয়ে গুণ করো তাহলে কি থাকে, 2x স্কোয়ার y2, বুঝতে পারলাম, 2x দিয়ে গুণ করলাম, প্লাস 2x y1 ইকুয়ালস টু 8px স্কোয়ার, হ্যাঁ 2x দিয়ে গুণ করছি, প্লাস হাফ কিউ x টু দি পাওয়ার মাইনাস হাফ। আচ্ছা, প্রমাণের সাথে এতটুকু মিলছে, খেয়াল করো, 2x স্কোয়ার y2, 2x স্কোয়ার y2 এতটুকু মিলে গেছে, মাইনাস xy1, দুইটা xy1 আছে, মাইনাস xy1 আনতে কি করা লাগবে, মাইনাস 3xy1 অ্যাড করা লাগবে না দুই পাশে, আমাকে বলো। 2x স্কোয়ার y2, 2x স্কোয়ার y2, বাম পাশ এবং ডান পাশ দুই পাশ থেকে 3xy1 বাদ দেওয়া লাগবে। তো এখান থেকে 3xy1 বাদ দিলে কি থাকবে আমাকে বলো তো, মাইনাস xy1 থাকবে, তাই তো? আর ওদিক থেকে দেখো 8px স্কোয়ার প্লাস হাফ কিউ x টু দি পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে, 3xy1 বাদ দিছো এই পাশ থেকে, তাহলে এই পাশ থেকেও 3xy1 বাদ দিবা। দেখো তো, xy1 এর ভ্যালু হচ্ছে এইটা, xy1 এর ভ্যালু হচ্ছে এইটা, এইটাকে 3 দিয়ে গুণ করে তারপর বাদ দিতে হবে। ওই পাশ থেকেও 3 দিয়ে গুণ করে যদি বাদ দাও তাহলে কি থাকে আমাকে বলো তো, 6px স্কোয়ার বাদ, 6px স্কোয়ার বাদ, আর কি বাদ যাবে, এইটাকে 3 দিয়ে গুণ করে তারপর বাদ। এটা অলরেডি মাইনাস, আবার মাইনাস করলে কি, প্লাস 3/2 কিউ x টু দি পাওয়ার মাইনাস হাফ, 3/2 কিউ x টু দি পাওয়ার মাইনাস হাফ। বোঝা গেছে পুরো ব্যাপারটা? আচ্ছা, তাহলে লেফট সাইডে সবকিছু মিলে গেছে, তাই না? আমাকে বলো 2x স্কোয়ার y2 মাইনাস xy1, রাইট সাইডেরটা মিলান লাগবে, রাইট সাইডে আনা লাগবে 2y, দেখি কত আসে। 8px স্কোয়ার থেকে 6px স্কোয়ার বাদ দিলে কি থাকে আমাকে বলো তো, 2px স্কোয়ার, 2px স্কোয়ার, হাফ কিউ x টু দি পাওয়ার মাইনাস হাফ থেকে দেখো এই দুটো যদি যোগ করো তাহলে কি হয় আমাকে বলো তো, হাফ আর 1.5 2 হয় না, আমাকে বলো, প্লাস 2q x টু দি পাওয়ার মাইনাস হাফ। 2 যদি কমন নাও তাহলে যেটা পড়ে থাকে সেটা কি y না, ইকুয়ালস টু 2y। আমাদের প্রমাণ হয়ে গেছে, আমাদের প্রমাণ হয়ে গেছে, বুঝতে পারলাম? বলো বলো, পরেরটাই যাই। এটা সহজ, এটা সহজ। দেখো কি বলছে, y ইকুয়ালস টু ln, এটা দেওয়া আছে, y2 আর y1 এর মধ্যে একটা সম্পর্ক। আমরা পুরোপুরি আগের প্রসেস ফলো করি, তুমি একবার ডিফারেন্সিয়েট করো, y1 ইকুয়ালস টু কি হয় আমাকে বলো তো, 1/x প্লাস রুট ওভার অফ a স্কোয়ার প্লাস x স্কোয়ার ইন্টু, এবার যদি ডিফারেন্সিয়েট করো কি থাকে আমাকে বলো তো, 1 প্লাস 1/2 রুট ওভার অফ a স্কোয়ার প্লাস x স্কোয়ার ইন্টু 2x। জাস্ট চেইন রুল অ্যাপ্লাই করলাম, জাস্ট চেইন রুল অ্যাপ্লাই করলাম, তাহলে দেখো তো কি পড়ে থাকে, 2 2 কাটা। তুমি যদি লসাগু করো তাহলে কি থাকে আমাকে বলো তো, y1 ইকুয়ালস টু 1/x প্লাস রুট ওভার অফ a স্কোয়ার প্লাস x স্কোয়ার ইন্টু, নিচে কি থাকে, রুট ওভার অফ a স্কোয়ার প্লাস x স্কোয়ার, উপরে কি থাকে আমাকে বলো তো, x প্লাস রুট ওভার অফ a স্কোয়ার প্লাস x স্কোয়ার। বুঝতে পারলাম? এখন দেখো তো, এইটা আর এইটা কাটা, তাহলে কি পড়ে থাকে আমাকে বলো তো, y1 ইকুয়ালস টু 1/root over of a স্কোয়ার প্লাস x স্কোয়ার। আমাদের প্রথম স্টেপ শেষ, প্রথম স্টেপে সিম্পলিফিকেশন ছিল। সেকেন্ড স্টেপ কি, y1 এ যদি ভগ্নাংশ বা রুট থাকে দূর করা লাগবে, ভগ্নাংশ আছে রুট আছে, তো কি করবা আমাকে বলো, বর্গ করে আর গুণন করো, বুঝছো, y1 স্কোয়ার ইকুয়ালস টু 1। এইবার দুই পাশকে ডিফারেন্সিয়েট করো, তাহলে দেখো তো কি থাকে, a স্কোয়ার প্লাস x স্কোয়ার ইন্টু 2y1 y2 প্লাস y1 স্কোয়ার u ddx of v plus v ddx of u equals to 0। সবার লাস্টের স্টেপ মনে আছে? দ্বিতীয় স্টেপে যদি বর্গ করি তাহলে দুপাশ থেকে 2y1 কাটা যাবে। দেখো 2y1 কাটা গেলেই আমাদের প্রমাণ চলে আসছে।
স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এক্স 2y1 কাটা দিলে xy1 পরে থাকে ইকুয়াল টু 0। বুঝা গেছে? পুরো ব্যাপারটা প্রমাণিত না, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তার পরবর্তীতে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে স্পর্শক এবং অভিলম্বের ঢাল এবং তাদের সমীকরণ, স্পর্শকের ঢাল কেমনে বের করে একটা বিন্দুতে, অভিলম্বের ঢাল কেমনে বের করে আমরা দেখছি, তাদের সমীকরণ কেমনে বের করে এটাও আমরা দেখছি। তো এই কনসেপ্টটাও রিটেনে আসতে পারে, আমরা এমসিকিউতেও পুরাটা কভার করে দিছি, তো এটা আর নতুন করে দেখাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এরপর ডিফারেন্সিয়েশনের প্রয়োগ সংক্রান্ত মনে আছে তোমাদের ঘন জ্যামিতির কয়েকটা আকৃতির ক্ষেত্রফল আর আয়তন বের করে দেখাইছিলাম, মনে পড়ে? কি বলছিলাম? যেই দুইটার সম্পর্ক চাবে, যেই দুইটার পরিবর্তনের হার কোয়েশ্চেনে বলবে, তুমি সেই দুইটা সংক্রান্ত একটা সম্পর্ক আনতে হবে, কোয়েশ্চেনটা পড়ো। দেখাও যে একটা গোলাকার সাবান, তার মানে গোলক, বুদবুদের আয়তনের বৃদ্ধির হার, খেয়াল করছো? আয়তনের বৃদ্ধির হার ব্যাসার্ধের বৃদ্ধির হারের এত গুণ। তাহলে কার বৃদ্ধি? আয়তন আর ব্যাসার্ধ। তো গোলকের আয়তন আর ব্যাসার্ধের সম্পর্ক কোন ফর্মুলায় বলতো? গোলকের আয়তন ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। গোলকের আয়তন ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। বুঝছো? আচ্ছা, এখন আয়তনের বৃদ্ধির হার আর ব্যাসার্ধের বৃদ্ধির হার, তো সময়ের সাথে সাথেই তো বৃদ্ধির হার হবে। তো দুই পাশকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তাহলে ডি ডিটি অফ ভি ইকুয়ালস টু 4/3 পাই ইন্টু 3r স্কোয়ার, এগুলা কিন্তু ধ্রুবক, ইন্টু ডিডিটি অফ আর, তাহলে দেখো তো কি থাকে, ডি ডিটি অফ ভি ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার ইন্টু ডি ডিটি অফ আর, তাই না? তাহলে দেখো তো আমাদের আয়তনের বৃদ্ধির হার ব্যাসার্ধের বৃদ্ধির হারের কত গুণ? 4 পাই আর স্কোয়ার গুণ, প্রমাণিত। হ্যাঁ, দুইটা জিনিসের পরিবর্তনের হারের সম্পর্ক চাবে, তুমি ফার্স্টে ওই দুইটা জিনিসের সম্পর্ক নিয়ে আসবা আয়তন আর ক্ষেত্রফলের ফর্মুলা দিয়ে। তারপর দেখো, যদি একটা বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়ে, তবে দেখাও যে তার পরিসীমা ব্যাসার্ধের ব্যস্তানুপাতে বাড়ে। আচ্ছা, ঠিক আছে, পরিসীমা আর ব্যাসার্ধ এই দুটার সম্পর্ক দেখাইতে বলছে। আরেকটা কিছু দেওয়া আছে হচ্ছে ক্ষেত্রফলটা, অর্থাৎ ডি ডিটি অফ এ সমহারে বাড়ে, একটা ধ্রুবক, তাই না? ক্ষেত্রফলটা সমহারে বাড়তেছে, তাইলে আমাকে বলো তো, একটা বৃত্তের ক্ষেত্রফল আমরা ব্যাসার্ধ ধরি আর, পাই আর স্কোয়ার ইকুয়ালস টু কে, তাহলে আমরা বলতে পারি না 2 পাই আর ইন্টু ডি ডিটি অফ আর, এইটা ইকুয়ালস টু একটা ধ্রুবক, তাই না? ক্ষেত্রফলের সাহায্যে আমি এটা নিয়ে আসছি, ব্যাসার্ধের বৃদ্ধির হার ইকুয়ালস টু এরকম কিছু একটা। আচ্ছা, এখন আমাদের অ্যাকচুয়াল অঙ্কে কার সম্পর্ক বলো তো? পরিসীমার ব্যাসার্ধ। তো আমরা জানি পরিসীমা বা পি ইকুয়ালস টু 2 পাই আর, লিখতে পারি না? আচ্ছা, তাহলে আমি যদি ডি ডিটি অফ পি লিখি, সেটা কত বলো তো? 2 পাই ইন্টু ডি ডিটি অফ আর, তাই তো? তোমাকে দেখাইতে বলছে পরিসীমা ব্যাসার্ধের ব্যস্তানুপাতে বাড়ে। আচ্ছা, ডিডিটি অফ আর এর ভ্যালু কত হবে আমাকে বলো তো? ডিডিটি অফ আর এর ভ্যালু কত, বা 2 পাই ডিডিটি অফ আর, এটার ভ্যালু কত বলো? কে বাই আর না, এখান থেকে বলো 2 পাই ইন্টু ডিডিটি অফ আর, এটার ভ্যালু কত? কে বাই আর। তাহলে এটার পরিবর্তে আমি কি বসাইতে পারি? কে বাই আর না, তাই তো? তাহলে ডি ডিটি অফ পি ইকুয়ালস টু কে বাই আর, তাই না? তাহলে আমি বলতে পারি না, দেখো কে তো ধ্রুবক, যদি উঠায় দাও তাহলে পরিসীমার পরিবর্তনের হার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। বুঝতে পারলাম সবাই? এর পরেরটা সবাই পারবা? কি বলছে? একটা সমবৃত্তভূমি কোনকের ভূমির ব্যাসার্ধের উচ্চতা ভূমির ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। কাহিনী বুঝছো? কোনকের উচ্চতা ভূমির ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলতে পারি H is proportional to 1/r,
তাই না? h is proportional to 1/r। প্রপোর্শনাল চিহ্ন যদি উঠাও, h equals to k/r, h equals to k/r। তারপর দেখাইতে বলছে ভূমির ব্যাসার্ধের সাপেক্ষে তার আয়তনের পরিবর্তনের হার সর্বদা সমান। ভূমির ব্যাসার্ধের সাপেক্ষে তার আয়তনের পরিবর্তনের হার, তাহলে কোনকের আয়তন v, এটা আমরা কি লিখতে পারি 1/3 πr²h, তাই না? আচ্ছা, ভূমির ব্যাসার্ধের সাপেক্ষে চাইছে, তাহলে আমি এইচটাকেও পরিবর্তন করে ভূমির ব্যাসার্ধে নিয়ে আসি। ওই যে এখানে লেখাই আছে h equals to k/r, কে কিন্তু ধ্রুবক, 1/3 πr² into k/r। তাহলে আমাদের ভলিউম কি হয় বলতো, 1/3 πr/k, πr/k। এখন কি চাইছে, ভূমির ব্যাসার্ধের সাপেক্ষে আয়তনের পরিবর্তনের হার, অর্থাৎ d/dr of v। এটা কি হবে বলতো, আর এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করো 1/3 πk, এটা তো ধ্রুবক, আর কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে। বোঝা গেল? আমাদের অ্যান্সার চলে আসছে। আচ্ছা, এবার আমরা গত ক্লাসের কিছু টপিক দেখি। ইনক্রিজিং ফাংশন মনে আছে? একটা ফাংশন সব সময় ইনক্রিজিং যদি তার ফার্স্ট ডেরিভেটিভ বা y1 এর ভ্যালু অলওয়েজ পজিটিভ হয়। যদি এটা অলওয়েজ নেগেটিভ হয় তাহলে ফাংশনটা ডিক্রিজিং, আমি বলতে পারি এভার ডিক্রিজিং, সব সময় ডিক্রিজিং। কিন্তু রিয়েল লাইফে ফাংশনটা আসলে কিছু এলাকা জুড়ে ইনক্রিজিং হয়, কিছু এলাকা জুড়ে ডিক্রিজিং হয়, ম্যাক্সিমাম ফাংশনই। বুঝাতে পারলাম? সবার মনে আছে তো, তাই না? ঠিক আছে, তো এখন তোমাকে বললাম দেখাও যে এটা একটা ক্রমবর্ধমান ফাংশন, মানে ইনক্রিজিং ফাংশন। তাহলে আমাকে কি দেখাইতে হবে, f'(x) এইটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 না? এখন কোন একটা জিনিস, কোন একটা বীজগাণিতিক রাশি অলওয়েজ গ্রেটার দ্যান 0 কেমনে দেখাবা বলো? f'(x) এটা অলওয়েজ পজিটিভ, কেমনে দেখানো যায়? প্রথমত এটা কোন একটা পজিটিভ সংখ্যা হলে এটা পজিটিভ, কিংবা কয়েকটা বর্গের যোগফল হলে বা কয়েকটা পাওয়ার 4 এর যোগফল হলে ঘাতগুলা পজিটিভ, ঘাতগুলা জোর, এরকম কয়েকটা রাশির যোগফল হলে সেটা সবসময় পজিটিভ না, কারণ জোর ঘাতক কখনো নেগেটিভ নাম্বার দিবে না। তো কয়েকটা যোগ করলে এটা অলওয়েজ পজিটিভ। কিংবা ধরো একটা জোর ঘাত, তার সাথে একটা ধনাত্মক সংখ্যা যোগ আছে, তাই তো? আমি যদি কোনোভাবে দেখাইতে পারি আমাদের f'(x) এই কোনোটার কোনো একটা, তাহলেই কাজ শেষ। দেখি আমরা f'(x) করি। f'(x) কি হয় আমাকে বলো তো? 3x² - 6x + 4। খেয়াল করে দেখো দ্বিঘাত আছে, তাহলে কয়েকটা বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারলেই কাজ শেষ। তুমি যদি 3 কমন নাও কি হয়, x² - 2x + 1, 3x² - 6x + 3, 4 থাকার কথা, আরেক যোগ করে দিলাম, তাহলে কি হয় আমাকে বলো তো? 3 × x - 1 হোল স্কয়ার + 1, তাই না? খেয়াল করো তো আমাদের f'(x) যেটা আসছে এটা কিন্তু অলওয়েজ পজিটিভ, এটা সর্বনিম্ন ভ্যালু 0, তাই না? এটা জীবনেও নেগেটিভ হবে না। তাহলে এই জিনিসটা সর্বনিম্ন 0, তার সাথে আরেক যোগ করছে, তাহলে এটা অলওয়েজ পজিটিভ, তাই না? বুঝছো? আমরা বলতে পারি এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0। সুতরাং ফাংশন ইকুয়াল না, গ্রেটার দ্যান 0, ইকুয়াল 0 হবে না। বলো তো এটা সর্বনিম্ন মান কত? এই পুরা রাশিটা সর্বনিম্ন মান কত? 1। যখন x এর ভ্যালু 1, এটা 0 হয়ে যায়, এটা 1। বুঝাতে পারলাম? এবার যদি উল্টা কাহিনী বলে যে দেখাও যে এটা একটা ক্রমহ্রাসমান ফাংশন, তাইলে তোমাকে কি দেখাইতে হবে? এই জিনিসগুলাই, জাস্ট আগে নেগেটিভ চিহ্ন, একটা নেগেটিভ সংখ্যা বা কয়েকটা জিনিসের বর্গের যোগফল না দিয়ে সবগুলোর আগে একটা মাইনাস। বুঝছো? একটা এক্সাম্পল দেখাও যে এটা একটা ক্রমহ্রাসমান ফাংশন, তার মানে দেখাইতে হবে f'(x) টা সব সময় নেগেটিভ। ডিফারেন্সিয়েট করো তো, 0 - 1 - 3x², দেখো -1, এটা তো নেগেটিভ, এটাও অঋণাত্মক না, এটা সর্বনিম্ন 0 হওয়া সম্ভব না, এটা কিন্তু অলওয়েজ পজিটিভ, এটাকে একটা নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করতেছে, তাহলে অলওয়েজ নেগেটিভ হয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি f'(x) is always less than 0। সুতরাং এটা কি একটা ক্রমহ্রাসমান ফাংশন। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক লঘুমান গুরুমান। পুরা কনসেপ্টটা আমি তোমাদের বুঝাইছি, পুরা প্রসেসটাও বুঝাইছি। আজকে এই রিলেটেড আরো কিছু এক্সাম্পল আমরা দেখব, তোমরা কনসেপ্টটা একটু দেখে নাও।
তো এই পুরা কনসেপ্টটা আশা করি সবার জানা আছে। এখন আমরা জাস্ট কয়েকটা অঙ্ক করব এই রিলেটেড। হ্যাঁ, আমাদের প্রথম অঙ্ক কি বলছে, এক্স এর মান কত হলে এই জিনিসটা লঘু বা গুরুমান পাওয়া যাবে। লঘু বা গুরুমান কিন্তু চায় নাই, বলছে এক্স এর মান কত হলে এই জিনিসটা লঘু বা গুরুমান পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এটা যদি এফ অফ এক্স হয়, চিন্তা করো এটা আমাদের এফ অফ এক্স। এফ অফ এক্স কত হইলো, এক্স ইন্টু 12 মাইনাস 2x তার হোল স্কয়ার। তুমি চাইলেই কিন্তু ভেতর থেকে 2 কমন নিয়ে আসতে পারো, তাই না? 2 কমন নিলে অ্যাকচুয়ালি কি 4 চলে আসে বাইরে। 4x ইন্টু 6 মাইনাস x তার হোল স্কয়ার, এটাই তো। আচ্ছা ঠিক আছে, এবার এফ প্রাইম এক্স একবার ডিফারেন্সিয়েট করো তো, কি থাকে আমাকে বলো তো। ইউভি এর ফর্মুলা 4x ইন্টু ইন্টু এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 2 ইন্টু 6 মাইনাস x ইন্টু মাইনাস 1 প্লাস 4 ইন্টু 6 মাইনাস x তার হোল স্কয়ার ইন্টু 1, এটাই তো। লঘু বা গুরুমান হওয়ার জন্য এটার ভ্যালু 0 হওয়া লাগবে, লঘু বা গুরুমান হওয়ার জন্য এটার ভ্যালু 0 হওয়া লাগবে, তাই তো। এখন দেখো তো এখান থেকে কি কমন যায় আমাকে বলো তো। 4 ইন্টু 6 মাইনাস x কমন যায় না? 4 ইন্টু 6 মাইনাস x কমন যায়। 4 ইন্টু 6 মাইনাস x কমন নিলে এটা কমন পড়ে থাকে হচ্ছে মাইনাস 2x, আর ওদিকে কি থাকে আমাকে বলো, প্লাস 6 মাইনাস x ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি বলতে পারি, 4 ইন্টু 6 মাইনাস x আর ওদিকে হচ্ছে 6 মাইনাস 3x, 6 মাইনাস 3x ইকুয়ালস টু 0, তাই তো। তাহলে আমাকে বলো তো x এর ভ্যালু কত হয়, 6 আর 2, তাই না? x এর ভ্যালু কত হয়, 6 আর 2। পুরো ব্যাপারটা বুঝলাম তো। এই দুইটার জন্য লঘু আর গুরু পাওয়া যাবে। কোনটার জন্য লঘুমান কোনটার জন্য গুরুমান আমি কিন্তু এখনো জানি না, ওইটা তোমরা নিজেরা চেক করতে পারবা না? বলো, এফ ডাবল প্রাইম এক্স বের করবা, পারবা না? বলো, এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবা, আরেকবার ডিফারেন্সিয়েট করলেই হয়ে যাবে। ঠিক আছে, বাকিটা একটু নিজেরা করে নিবা। ওকে, আমাদের পরবর্তী অঙ্ক দেখাও যে এটার গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। হ্যাঁ, এখানে বা এটা নাই, কমা হবে। গুরুমান লঘুমান অপেক্ষা ছোট হইতেই পারে। আমি তোমাকে গত ক্লাসে শিখাইছিলাম না, গুরুমান আর লঘুমান কোনটা বড় ছোট এটার উপরে কোনো ম্যাটার করে না, এগুলো হচ্ছে টার্নিং পয়েন্টের সাথে। আচ্ছা, তাহলে আমি এফ প্রাইম এক্সটা বের করি। এটা তো আমাদের এফ অফ এক্স, তাই না? আমাদের এফ অফ এক্স হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স। তাহলে আমাকে বলো তো এফ প্রাইম এক্স কত, 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাই না? তাহলে এফ প্রাইম এক্স এইটার ভ্যালু 0 লঘু বা গুরুমান হওয়ার জন্য। তাহলে আমরা কি লিখতে পারি, 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু 1। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত, 1, এক্স এর ভ্যালু কত, প্লাস মাইনাস 1। দুইটা ভ্যালু পাইছি, কোনটার জন্য লঘুমান কোনটার জন্য গুরুমান আমরা পাইতে পারি। দেখি কোনটার জন্য লঘুমান কোনটার জন্য গুরুমান পাবো। এফ ডাবল প্রাইম এক্স এটা বের করো তো, এটা কত, এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, 0 প্লাস 2 বাই এক্স কিউব, এটা থাকে না, তাই তো। এবার এক্স এর ভ্যালু যদি 1 বসাও তাহলে কি পাও, পজিটিভ পাচ্ছ না? আমাকে বলো, তাহলে এক্স ইকুয়ালস টু 1 এর জন্য কি পাবো, ম্যাক্সিমা বা মিনিমা পাবো, তাই না? কারণ পজিটিভ আসতেছে তো, তাই না? এক্স এর ভ্যালু যদি 1 বসাও, এফ ডাবল প্রাইম 1 কত হয়, 2 বাই 1 বা পজিটিভ। এফ ডাবল প্রাইম মাইনাস 1 বসালে কি পাচ্ছ, মাইনাস 2। তো প্লাস 1 এর জন্য মিনিমা, প্লাস 1 এর জন্য মিনিমা, মাইনাস 1 এর জন্য কি, ম্যাক্সিমা, তাই না? এখন মিনিমা বা ম্যাক্সিমা কোনটা কত, আমাদের মিনিমা কত, কোন ভ্যালুটার জন্য আমি মিনিমা পাচ্ছি, 1। এই 1টা আমাদের মূল ফাংশনে বসাইতে হবে। তাহলে মূল ফাংশনে যদি বসাও 1 প্লাস 1 বাই 1 2, ম্যাক্সিমা কত, মূল ফাংশনে আমাকে 1 বসা, কত বসাইতে হবে, মাইনাস 1 প্লাস 1 বাই মাইনাস 1। বুঝতে পারছি? তাহলে আমাদের অ্যান্সার কি, -2। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাটা কিন্তু মিনিমা থেকেও কি ছোট, ক্ষুদ্রতর। বুঝতে পারলাম পুরো ব্যাপারটা বুঝতে পারলাম। ঠিক আছে, এরপরেরটা এরকম অনেকগুলো অঙ্ক আছে তোমাদের বইয়ে, চাইলে করে নিতে পারো। দেখাও যে এই জিনিসটার ক্ষুদ্রতম মান বা লঘুমান হচ্ছে 12। আচ্ছা, তাহলে আমাদের এফ অফ এক্স কত, এফ অফ এক্স হচ্ছে 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এফ প্রাইম এক্স কত বলো তো, 4 ই টু দি পাওয়ার এক্স, সরি এখানে প্লাস ছিল, একবার ডিফারেন্সিয়েট করলে মাইনাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে, ইকুয়ালস টু 0, তাই না? তাই তো।
লঘুমান বা গুরুমানের জন্য। তাহলে আমরা লিখতে পারি না 4 e to the power x equals to 9 e to the power minus x। এখন যদি ভাগ করো তাহলে e to the power x by e to the power minus x equals to 4 equals to 9 by 4। তাহলে এখানে কি থাকে, e to the power twice x equals to 9 by 4। e to the power twice x মানে কি, e to the power x তার হোল স্কয়ার equals to 9 by 4। দুই পাশ থেকে তুমি যদি স্কয়ারটা উঠায় দাও, দেখো দুই পাশ থেকে তুমি যদি স্কয়ারটা উঠায় দাও তাহলে কি থাকে আমাকে বলো তো, e to the power x equals to plus minus 3 by 2। এই কিন্তু একটা ধনাত্মক সংখ্যা 1.7 কিছু একটা ধনাত্মক সংখ্যার মাথায় তুমি যেই পাওয়ারই নাও না কেন সেটা কোনোদিনও নেগেটিভ আসবে না, তাহলে নেগেটিভটা গ্রহণযোগ্য না, আমি জাস্ট পজিটিভটা নেব। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত, ln 3/2। একই কথা, e to the power x এর ভ্যালু 3/2 বা x এর ভ্যালু ln 3/2। বোঝা গেল? এখন আমাকে দেখতে হবে এটার জন্য ক্ষুদ্রতম মান পাওয়া যায় এবং সেই ক্ষুদ্রতম মানটা হচ্ছে 12। আচ্ছা, ক্ষুদ্রতম মান পাওয়া যায় কিনা সেটা চেক করার জন্য আমাকে f ডাবল প্রাইম x বের করতে হবে। f ডাবল প্রাইম x কত, এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। করো তো, 4 e to the power x e to the power minus x কি করলে, e to the power minus x into minus 1, তাহলে প্লাস 9 e to the power minus x। দেখো এটা কিন্তু মূল ফাংশনটা ফেরত আসছে। এখন তুমি এখানে x এর জায়গায় কত বসাবে আমাকে বলো তো, ln 3/2। x এর জায়গায় ln 3/2 বসানো যেই কথা, e to the power x এর জায়গায় 3/2 বসানো একই কথা, একই কথা। তাহলে 4 into e to the power x এর ভ্যালু কত বসালা, 3/2 প্লাস 9 into e to the power minus x এর ভ্যালু কত, এটার উল্টা না, এটার উল্টা না, 2/3। তাহলে দেখো তো কত হয়, 3 দুগুণে 6, 6 প্লাস 6 12, 6 প্লাস 6 12, গ্রেটার দেন 0 আসছে না? তাহলে x এর ভ্যালু ln 3/2 এর জন্য বা e to the power x এর ভ্যালু 3/2 এর জন্য আমরা কি পাবো, কি পাবো, লঘুমান পাবো। এবং সেই লঘুমানটা কত আমাকে বলো তো, এবং সেই লঘুমানটা কত, কত কত, f of ln 3/2। এটা কি আমার বের করা লাগবে, আমি কিন্তু অলরেডি বের করছি। f ডাবল প্রাইম x আর f of x একই কথা, তাহলে এটার ভ্যালু কত আসলো, 12। বুঝতে পারলাম? এখন এরকম যেই অঙ্কই দেখ তুমি আশা করি পারবা, তুমি আশা করি পারবা। আচ্ছা, সবার লাস্ট, লঘুমান বা গুরুমানের প্রয়োগ, কোনো কিছুর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করা। আমরা শিখছিলাম না, এটা তো করছিলাম, তাই তো? তোমাকে কোনো কিছুর সর্বোচ্চ মান বের করতে দিবে। হ্যাঁ, কেমনে বের করবা, যেই জিনিসটা সর্বোচ্চ মান বের করতে দিবে সেটাকে একটা চলকের রাশিতে কনভার্ট করতে হবে। বুঝছো? আচ্ছা, আমি কিন্তু গত ক্লাসে এটা করায় দেখাইছি, আবারও দেখাচ্ছি। দুইটা সংখ্যা ধরে নেই x আর y। আচ্ছা, কি দেওয়া আছে, দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 7, তাহলে x + y = 7। তোমাকে কোন জিনিসটা সর্বোচ্চ মান বের করা লাগবে, কোন জিনিসটা, সংখ্যা দুইটার গুণফলের সর্বোচ্চ মান। তার মানে আমাকে সংখ্যা দুইটার গুণফলের সর্বোচ্চ মান বা xy, এই জিনিসটার সর্বোচ্চ ভ্যালু বের করা লাগবে। এখানে তো দুইটা রাশি থাকলে দুইটা চলক দিয়ে তো ডিফারেন্সিয়েট করতে পারবে না, তুমি যে কোনো একটা চলকে নিয়ে আসতে হবে। কেমনে আনবে, একটা শর্ত দেওয়া আছে, x + y এর ভ্যালু 7, তাহলে y এর ভ্যালু x - x লিখতে পারি না? তাহলে এই গুণফলটাকে আমি শুধুমাত্র x এর একটা রাশি নিয়ে আসলাম, x into y এর ভ্যালু কত, 7 - x, y এর ভ্যালু কত, 7 - x, 7x - x²। বুঝছো? ঠিক আছে তো? এইবার কি করবা, এই জিনিসটা সর্বোচ্চ মান। এখন তো এটা সর্বোচ্চ মান কেমনে বের করে, সর্বোচ্চ মানের জন্য f'(x) = 0, একটা চলকে নিয়ে আসছো, তারপর বাকি কাজ হচ্ছে ওই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে লঘুমান বা গুণমানটা বের করা, দ্যাটস ইট। তাহলে x এর ভ্যালু কত, 7/2, তুমি সর্বোচ্চ মানটা পাবা। x এর ভ্যালু 7/2 বসায় দাও এখানে, সর্বোচ্চ মানটা বের হয়ে গেল। এরকম অনেক অঙ্কই থাকতে পারে, তোমাকে কোনো একটা জিনিসের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে দিবে। হ্যাঁ, তোমার প্রথম কাজ হচ্ছে যেই জিনিসটা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করবা সেটার একটা এক্সপ্রেশন, একটা রাশি নিয়ে আসা। তারপর সেই রাশিতে একাধিক চলক থাকলে তুমি একটা চলকে নিয়ে আসবা, তারপর ওই চলকের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে লঘু বা গুরুমান বের করে ফেলবা। আরেকটা অঙ্ক দিই, এখানে ক্যালকুলেটর লাগবে, তারপর কনসেপ্ট বোঝানোর জন্য। y = x², বক্ররেখার উপর একটা বিন্দু নির্ণয় করো যা এই বিন্দু নিকটবর্তী। আচ্ছা, y = x², এটা তো এরকম একটা, ধরো এরকম একটা পরাবৃত্ত, তাই না? আচ্ছা, এখন 18,0 কথার কথা ধরো এখানে আছে 18,0, তোমাকে বলছে এই বিন্দু থেকে
একটা পরাবৃত্ত আছে, এই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু, এই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু ধরো x, y। তোমাকে এমন একটা বিন্দু বের করতে হবে যাতে এটা 18,0 থেকে সবচেয়ে কাছে। তার মানে এই বিন্দুটা আর 18,0 তাদের মধ্যবর্তী দূরত্বটা মিনিমাম হওয়া লাগবে। বলো x, y বিন্দুটা এমন হবে যাতে করে এই দূরত্বটা মিনিমাম হবে। তাহলে কোন জিনিসটা মিনিমাম হবে আমাকে বলো তো। d equals to root over of x minus 18 স্কয়ার প্লাস y স্কয়ার। এই জিনিসটা কি মিনিমাম হবে, তাই না? কিন্তু এখানে তো দুইটা চলক x আর y দিয়ে তো হবে না, কোনোভাবে একটাই নিয়ে আসতে হবে। এখন খেয়াল করো তো, এই বিন্দুটা কিন্তু এই রেখার উপরস্থ, তাহলে সে এই সমীকরণকে সিদ্ধ করবে। y equals to x স্কয়ার, এটা সিদ্ধ হবে। তাহলে y এর জায়গায় তুমি x স্কয়ার লিখতে পারবা না? আমাকে বলো, y এর জায়গায় x স্কয়ার লিখতে পারবা না? তাহলে কি x টু দি পাওয়ার 4 না? বলো, এই জিনিসটার সর্বনিম্ন মানটা লাগবে। এখন এই জিনিসের সর্বনিম্ন মান কেমনে বের করব? রুট আছে। আচ্ছা, আমি আরেকটা কাজ করি, এটাকে একটু বর্গ করে দিই। d স্কয়ার x minus 18 হোল স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4। এটার মান সর্বনিম্ন হলে এটার মান সর্বনিম্ন হবে, তাই না? বলো, এটার মান যখন সর্বনিম্ন তখন তো এটার মান সর্বনিম্ন। তাহলে আমি এইটার সর্বনিম্ন মানটা বের করি। এখানে রুট নাই, সুবিধা হবে। তাহলে x এর রেসপেক্টে তুমি এটাকে ডিফারেন্সিয়েট করবে বা এই ফাংশনটার লঘুমান বের করবে, তাইলেই হয়। বুঝছো? তাহলে x এর রেসপেক্টে d dx of d স্কয়ার ইকুয়ালস টু 0। এটা যখন 0 তখনই কি আমাদের d টা মিনিমাম হবে। সেই শর্ত থেকে আমি x এর ভ্যালুটা বের করে ফেলবো। x এর ভ্যালু বের করে মানে কি, বিন্দুর স্থানাঙ্ক ভুজ জানলে এখানে বসে দিলে কোটি বের হয়ে যাবে। আচ্ছা দেখি তাহলে সেটা কত হয়। 2 into x minus 18 ডিফারেন্সিয়েট করো। 2 into x minus 18 প্লাস 4x কিউব ইকুয়ালস টু 0। এটা সমাধান করতে হবে, ভয়ানক জিনিস তাই না? 4x কিউব মাইনাস 2x প্লাস 18 ইকুয়ালস টু 0। এটা কেমনে সমাধান করবা? হাতে চেষ্টা করে দেখতে পারো। হাতে করাটা বেশ ডিফিকাল্ট হবে। বুঝছো? আমি সমাধানটা বলে দিই। এটা সমাধান করলে x এর যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে 2। তার মানে x এর ভ্যালু 2 হইলে তুমি কি পাচ্ছ? এই দূরত্বটা ক্ষুদ্রতম হচ্ছে। ভাই বৃহত্তম চেক করা লাগবে না, কমন সেন্স দিয়ে করা যায়। পরাবৃত্ত কিন্তু অসীম, তাই না? তাহলে বৃহত্তম কোনো মান নাই, এটার বৃহত্তম মান হচ্ছে অসীম। বুঝছো? এটার ক্ষুদ্রতম মান হওয়া সম্ভব। তাহলে ক্ষুদ্রতম মান হওয়ার জন্য বা এই জিনিসটার লঘুমান হওয়ার জন্য x এর ভ্যালু কত হওয়া লাগবে? 2। এটা আমি ক্যালকুলেটর দিয়ে করছি, এরকম আসবে না ভার্সিটিতে, বাট কনসেপ্ট দেখানোর জন্য দিলাম। ভার্সিটিতে আসলে একটু সহজ আসবে, যাতে হাতে করা যায়। তাহলে ভুজ কত? 2। কোটি কত হবে? এটার উপরেই তো ভুজ 2 হলে কোটি কত? 4। 2 স্কয়ার বা 4। তাহলে নিকটতম যে বিন্দু স্থানাঙ্ক সেটা হচ্ছে 2,4। আশা করি পুরা ব্যাপারটা সবাই বুঝছো। তো আমাদের মেইন কনসেপ্ট কিন্তু আমরা লাইভ ক্লাসেই কভার করছি, এখানে জাস্ট কিছু প্র্যাকটিস করলাম। ওকে, তো নেক্সট ক্লাসে দেখা হবে যোগজীকরণ নিয়ে। আল্লাহ হাফেজ। আর বোর্ড পরীক্ষায় অন্তরীকরণ থেকে ছোট ছোট যে অঙ্কগুলো আছে না, ওগুলো চাইলে একবার রিভিশন দিয়ে দিতে পারো। দেখো পারো কিনা। পারবা, সবগুলাই পারবা। হ্যাঁ, ওগুলো করলে ঢাকা ইউনিভার্সিটির রিটেন পার্টের জন্য একদম পুরো 100% প্রিপারেশন হয়ে যাবে। ওগুলোর বাইরে আর কিছু আসবে না। আল্লাহ হাফেজ।